আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইনশাআল্লাহ নগ্নবীজি এবং আবৃতবীজি টোটাল চ্যাপ্টারটা শেষ করব। অধ্যায়টা খুব ছোট, কিন্তু অধ্যায়টার মধ্যে খুব স্পেসিফিক যেরকম জিনিস পড়লে আমাদের সিকিউ পাওয়া যায়, কিন্তু এমসিকিউর জন্য একটু বিষয়টা পড়তে হবে। সবকিছুই পড়ে দেবো ইনশাআল্লাহ। তার আগে সেটা হচ্ছে অধ্যায়টা তুমি যখন পরীক্ষার আগের রাত্রে রিভিশন দিবা, তখন কি কি টপিক তুমি রিভিশন দিবা এইটা বলে আমাদের জানা প্রয়োজন। দেখো, আমি এখানে বলছি নগ্নবীজি আবৃতবীজি, নগ্নবীজির থেকে 3টা টপিক, আবৃতবীজি থেকে 2টা টপিক, তার মানে এই 5টা টপিক তুমি যদি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাও, অল এনাফ। কি বলছি? নগ্নবীজির থেকে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, সাইকাসের কি বৈশিষ্ট্য? শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, সাইকাসের মূলকে রুট টিউবারকল বা কোরালয়েড মূল বলা হয় না, ক্ষয় কেন? এটা ক্ষয়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং নিচে লেখা আছে জীবন্ত জীবাশ্ম, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, এইটাও ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এটা 99% কমন, বলে দিলাম। এখন আবৃতবীজি উদ্ভিদ থেকে পড়তে হয় দুইটা জিনিস, একটা হচ্ছে পোয়েসি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য, মালভেসি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য। আমি তোমাকে এক ছন্দে মুখস্থ করাই দিব, কিন্তু এইটার সাথে সাথে এই পোয়েসি মালভেসির পুষ্প সংকেত লিখা আর পুষ্প প্রতীক আঁকা, এইটাও আমাদের শিখতে হবে। তাহলে চলো আমরা এখন সরাসরি বইয়ের মধ্যে চলে যাই, যে আমাদের আবৃতবীজি এবং নগ্নবীজি উদ্ভিদের মধ্যে যে সপ্তম চ্যাপ্টারটা আছে, এখান থেকে আমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট অফ অল এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে নিচের দিকে আমাদের একটা জিনিস একটু লাগবে। আমরা জানি যে টোটাল একটা উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যাদের বীজ তৈরি হয় আর যাদের বীজ তৈরি হয় না। যাদের বীজ তৈরি হয় তাদের আবার বীজ দুই ভাবে থাকে, একটা হচ্ছে ফল দ্বারা আবৃত, যেটাকে বলা হয় আবৃতবীজি উদ্ভিদ, আর একটাকে বলা হয় কোনো ফল থাকে না, শুধুমাত্র বীজটা থাকে, ফুলের মধ্যে শুধু বীজটা থাকে, ফুলও তৈরি হয় না, ফুল মাঝে মাঝে ফুল তৈরি হলে শুধু বীজটা থাকে, গর্ভাশয়ও থাকে না। যার কারণে গর্ভাশয়টা আমরা জানি নিষেকের পরে ফলে পরিণত হয়, গর্ভাশয় না থাকার কারণে ফল তৈরি হয় না, ফলে বীজ অবমুক্ত উন্মুক্ত অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে। এইটাকেই বলা হয় নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম। ওই যে জিম করতে গেলে হাফ প্যান্ট হাফ গেঞ্জি পরে যায় না, মানে হালকা অর্ধনগ্ন অবস্থায় থাকে, তাহলে জিমনো শব্দের অর্থটাই হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। তাহলে এই কথাটা এখানে বলছে, যে সকল স্ববীজি অর্থাৎ বীজ থাকে কিন্তু গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, বীজ নগ্ন অবস্থায় জন্মে, তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলে। তাহলে নগ্নবীজি উদ্ভিদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এদের গর্ভাশয় থাকে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে ফল উৎপন্ন হয় না। আর নিচের দিকে দেখো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আছে, কত প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মে? খুবই খুবই গুরুত্বপূর্ণ, 5 প্রজাতির। এনাফ, আমাদের এখান থেকে আর কিচ্ছু লাগবে না। তাহলে আমাদের এখান থেকে আমরা একটা জিনিস জানলাম জাস্ট, সেটা হচ্ছে নগ্নবীজি আসলে উদ্ভিদটা কি জিনিস, নগ্নবীজি উদ্ভিদটা কি জিনিস, এবং নগ্নবীজির দুইটা মেইন বৈশিষ্ট্য। এক, গর্ভাশয় থাকবে না, ফুলে গর্ভাশয় থাকবে না, ফলে ফল তৈরি না হওয়ার কারণে বীজ কি হবে? নগ্ন অবস্থায় থাকবে, কারণ ফলের মধ্যে বীজ থাকে, আমের মধ্যে আঁটি থাকে, তাই না? আচ্ছা, এখন এই যে টোটাল নগ্নবীজি উদ্ভিদটাকে 4টা বিভাগ বা ডিভিশনে ভাগ করা হয়েছে। আমরা জানি জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঠিক একইভাবে বিভাগ বা বর্গের মধ্যে 4টা প্রজাতি আছে। গিঙ্ক গোফাইটা, সাইক্যাডোফাইটা, কনিফারোফাইটা, নিটোফাইটা। তোমার জাস্ট নামগুলা মনে থাকলেই হইলো। এখন নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে নিচের কোনটি একটি জীবান্ত জীবাশ্ম। সাইকাসের সাথে সাথে আমাদের এইটাও এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে গিঙ্কগো বিলোবা, সাথে মনে রাখবা হচ্ছে সাইকাস, এই দুইটা হচ্ছে জীবান্ত জীবাশ্ম, জীবন্ত ফসিল। জীবান্ত জীবাশ্ম আসলে কি জিনিস আমরা একটু পরবর্তীতে বুঝতে পারবো, একটু পরে আমি তোমাকে বিস্তারিত ব্যাখ্যা পড়াবো, সমস্যা নাই। তো কাহিনী হইতেছে, এই দুইটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জানতে হবে এমসিকিউ এর জন্য, যে নিচের কোন দুইটা জীবান্ত জীবাশ্ম কি জিনিস আমি একটু পরেই তোমাদের পড়াই দিব। আপাতত মনে রাখো, গিঙ্কগো বিলোবা এবং সাইকাসকে জীবান্ত জীবাশ্ম বলা হয়। আচ্ছা, এবং নিচের দিকে দুইটা কথা আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, এটা হচ্ছে সেকুয়া সেমপারভিরেন্স, এটা বোর্ডে অনেকবার এসে গেছে। এবং পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ জামিয়া, এইটাও সামনে বোর্ডে আসার সম্ভাবনা সমাধিক। এরা হচ্ছে সবচাইতে বড় এবং সবচাইতে ছোট উদ্ভিদ। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ, যদি বলা হয় বিশ্বের সবচেয়ে প্রাচীন, মনে রাখবা প্রাচীন, আছে পাইন, অর্থাৎ বিসল কোন পাইন, ঠিক আছে? বাস। এন্ড নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সবচেয়ে বৃহৎ
কনিফারের বনাঞ্চল কোনটা? ওই যে কনিফারও ফাইটা পড়ছিলাম না আমরা নগ্নবীজি উদ্ভিদের বর্গের মধ্যে, সেই কনিফার ফাইটার যে উদ্ভিদগুলো আছে এইটা নিয়ে একটা বন আছে যেটা সব সাইবেরিয়াতে অবস্থিত। কোথায় অবস্থিত? সাইবেরিয়াতে। আচ্ছা, আর একটা কোশ্চেন যদি বলা হয় কখনো যে আবৃতবীজী উদ্ভিদের সাথে মিল সম্পন্ন নগ্নবীজী উদ্ভিদের গোত্র বা বিভাগ কোনটি? উত্তর হচ্ছে নিটোফাইটা। উত্তর কি? নিটোফাইটা। কারণ কি? এরা আবৃতবীজী উদ্ভিদের মতো এদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন, এদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন। এই কথাটুকু মনে রাখো। নিচের দিকে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা হচ্ছে এফেড্রা। এফেড্রা আমরা জানি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ার সময় আমরা পড়বো যে এদের দিনিশেক হয় না। আমরা দিনিশেক কি জিনিস জানি? একদিকে আমাদের একটা ডিম্বাণুর সাথে একটা পুংগ্যামেটের মিলন, আর একটা হচ্ছে ডিপ্লয়েড যে নিউক্লিয়াসটা থাকে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংগ্যামেটের মিলন, এই দুটাকে একত্রে বলা হয় হচ্ছে দ্বিনিষেক। কিন্তু নগ্নবীজী উদ্ভিদে ঘটে না। তো কিন্তু এফেড্রা এটাও নগ্নবীজী উদ্ভিদ, এতেও ঘটে, এজন্যই এফেড্রা বলা হয় ব্যতিক্রম। বোর্ডে এসে গেছিল নিচের কোনটি ব্যতিক্রম, ঠিক আছে, নিচের কোনটি ব্যতিক্রম। আচ্ছা, তো এফেড্রা একটা ব্যতিক্রমী গঠন এবং এফেড্রা থেকে একটা ওষুধ পাওয়া যায় যাকে বলা হয় এফেড্রিন বা ইফেড্রিন, যেটা শ্বাসকষ্টের ওষুধ, যেটা কি শ্বাসকষ্টের ওষুধ। আর লিফ স্কার জিনিসটা কি? লিফ স্কার, স্কার শব্দের অর্থ হচ্ছে দাগ। যেরকম এই যে আমি তোমার ধরো অ্যাক্সিডেন্ট করছি বাইকে, তখন এই জায়গায় দাগ হয়ে গেছে, হাতে এই জায়গায় দাগ আছে, ঠিক আছে। সো এই যে দাগগুলাকে বলা হয় স্কার। তো লিফ স্কার মানে কি? পাতার দাগ। ঘটনা হচ্ছে ধরো এইখানে একটা এরকম ভাবে পাতা ছিল, এখানে এরকম ভাবে একটা পাতা ছিল, পাতা আমি তোমাকে বুঝাইতেছি একটু পরে, পাতাটা বুঝাইতেছি। ধরো এইখান থেকে এইভাবে পাতাটা এমনি ছিল, ঠিক আছে। এখন সামহাও এটা হচ্ছে তোমার কাণ্ড, আর এইটা হচ্ছে তোমার পাতা, কেমন? এখন পাতাটা সামহাও, এই পাতাটা ঝরে গেছে, এই পাতাটা কি হয়ে গেছে? এই পাতাটা ঝরে গেল। তাহলে এই জায়গাটা একটা দাগ থেকে গেল না? এই যে জায়গাটায় দাগ থেকে গেল না? অবশ্যই এই জায়গাটায় যে দাগ থেকে যাওয়া এটাকেই বলা হয় লিফ স্কার। এটা নগ্নবীজী উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদ একটি বিশেষ বা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। সরাসরি এইটাও কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে লিফ স্কার। আবার লিফ স্কার কাকে বলে এইটা ক এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কতে আসলে আমরা কি লিখবো? পাতা ঝরে পড়লেও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে পাতা ঝরে যাওয়ার পর যে বিশেষ চিহ্ন থেকে যায় তাকেই লিফ স্কার বলে। তাহলে আশা করি আমাদের এখান থেকে আর কোনো সমস্যা নাই। আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে। দেখো নগ্নবীজী, তার আগে একটা কথা, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আর সাইকাসের বৈশিষ্ট্য সেম, কিন্তু সাইকাস যেহেতু একটা বিভাগ, সাইকাসের সাথে নিটামের কিছু পার্থক্য থাকবে, আবার কনিফারের কিছু পার্থক্য থাকবে। কনিফারও তো নগ্নবীজী উদ্ভিদ, নিটামও তো নগ্নবীজী উদ্ভিদ, কিন্তু একটা জেনারেল বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা উপরের দিকে লিখছি, ঠিক আছে। তোমাকে উপরের দিকের থেকে এমসিকিউ দিবে, উপরের দিক থেকে সিকিউ দিবে না। সিকিউ আসবে হচ্ছে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে, ঠিক আছে। তাহলে আমরা মেইন পড়াটা আমি তোমাকে বুঝে যাচ্ছি, আমাদের সাইকাসের উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য এটা হচ্ছে আমরা সিকিউ এর জন্য পড়বো। আর এই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এটা হচ্ছে আমরা এমসিকিউ এবং বেসিক নলেজের জন্য পড়বো। বুঝাইতে পারছি? এই যে কোন জিনিসটা কিসের জন্য পড়বো, কিভাবে পড়বো, এটা বললাম জানাটা খুব প্রয়োজন। আশা করি সমস্যা হবে না। ওকে, চলো আমরা ফার্স্টে একটা কথা বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়বো, যে এরা বহু বর্ষজীবী। তুমি বুঝতেই পারতেছো যে অনেক বছর ধরে বাঁচে। তুমি বুঝতে পারতেছো না? তাহলে একটা বন গঠন করে ফেলাইছে, একটা প্রাচীন বৃক্ষ। তাহলে প্রাচীন বৃক্ষ মানে অনেক দিন ধরে আছে, তাহলে বহু বর্ষজীবী। চিরসবুজ অর্থাৎ পাতা একবারই ঝরে যায় না, আবার মানে পাতা সব সময় থাকে, মাঝে মাঝেই থাকে, মানে সব গাছের পাতা একদম ঝরে যাবে এমন কখনো হয় না। তাহলে এরা কি? চিরসবুজ। স্পোরোফাইট অসম রেণুপ্রসূ। স্পোরোফাইট মানে কি? দেখো স্পোরোফাইট একটা কথা আর একটা হচ্ছে গ্যামিটোফাইট একটা কথা, দুইটা কথা বুঝো। আমাদের প্রত্যেকটা জীবেরই দুইটা দশা থাকে, দুইটা দশা থাকে। প্রত্যেকটা জীবের কয়টা দশা থাকে? দুইটা দশা। যেরকম একটা 2n দশা, 2n দশা থেকে আবার সে n দশায় যায়, n দশা থেকে আবার 2n দশায় যায়। যেরকম আমরা সবাই একটা গ্যামেট থেকে তৈরি হয়েছি, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। গ্যামেট অবস্থায় আমরা কি ছিলাম? n ছিলাম। এটাকে বলা হয় আমাদের হ্যাপ্লয়েড দশা। সবসময় মনে রাখবা গ্যামিটোফাইটিক দশাটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড হয়,
কি বলছি, গ্যামিটোফাইটিক দশাটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড হয়, আর স্পোরোফাইটিক দশাটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড হয়। এটা তোমরা মনে রাখো। এবং স্পোরোফাইট শব্দের অর্থ, ফাইট শব্দের অর্থ ফাইটা উদ্ভিদ, আর স্পোরো শব্দের অর্থ হচ্ছে যে স্পোর তৈরি করে। জাস্ট আমি বলার জন্য বলতেছি, তাহলে তুমি মনে রাখবা কি, এই 2n বলা হয় স্পোরোফাইটকে, আর n বলা হয় গ্যামিটোফাইটকে, বা গ্যামিটোফাইট মানেই হচ্ছে n। এখন প্রত্যেকটা মানুষ বলো, জীব বলো, উদ্ভিদ বলো, প্রধান একটা দশা থাকে আর একটা গৌণ দশা থাকে। যেরকম আমার এখন যেই ফেজটা তুমি দেখতেছো এটা হচ্ছে আমার প্রধান দশা, আর আমার গ্যামিটের যে দশা ছিল সেটা আমার গৌণ দশা। দুইটাই প্রয়োজন, না হলে তো আমি n থেকে 2n এ আসতে পারতাম না। গ্যামেট সৃষ্টি না হলে তো আমার জন্মই হইতো না, তোমার জন্ম হইতো না, একটা উদ্ভিদেরও জন্ম হইতো না, কোনো মানুষের জন্ম হইতো না। কিন্তু তুমি আমাকে দেখতেছো কি হিসেবে, ডিপ্লয়েড হিসেবে। ডিপ্লয়েড মানে কি, স্পোরোফাইটিক। প্রাণীর বেলায় স্পোরোফাইটিক কথাটা আনি না, উদ্ভিদের বেলায় সেম জিনিস, যাদের 2n তাদেরকে আমরা স্পোরোফাইট বলি। এখন তাহলে বুঝতেই পারতেছো যে একটা উদ্ভিদের কোন দশাটা প্রধান, সেটার উপর ভিত্তি করে আমরা বলি উদ্ভিদটা স্পোরোফাইটিক নাকি গ্যামিটোফাইটিক। এই সাইকাসের বেলায় প্রধান দশাটা হচ্ছে 2n। প্রধান দশাটা কি বলছি, প্রধান দশাটা হচ্ছে 2n, প্রধান দশা 2n। এই জন্য এটাকে বলা হয় কি, স্পোরোফাইট। এবং এই যে পর্যায়ক্রমে 2n থেকে n, n থেকে 2n, এই যে চক্রটা, এটাকে বলা হয় হচ্ছে জনুক্রম। এটাকে কি বলা হয়, জনুক্রম বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা আছে, অসম রেণুপ্রসূ মানে কি, হেটারোস্পোরাস। অর্থাৎ এই স্পোরোফাইট যখন স্পোর তৈরি করে, এরা যৌন জনন এবং অযৌন জনন যখন ঘটায়, তখন এরা কি তৈরি করে, স্পোর তৈরি করে। স্পোর দুই প্রকার, একটা ছোট যেটা পুং স্পোর, পুং গ্যামেট সৃষ্টি করে পরবর্তীতে, এটা হচ্ছে মাইক্রোস্পোর, আর একটা বড় যেটা স্টিগ্যামেট সৃষ্টি করে পরবর্তীতে, মেগা স্পোর। এই যে দুই টাইপের হওয়ার কারণে, ভিন্ন হওয়ার কারণে, ভিন্ন মিন্স হেটারো, ভিন্ন মিন্স কি, হেটারো, ভিন্ন ধর্মী দুইটা স্পোর তৈরি করার কারণে এটাকে বলা হয় হেটারোস্পোরাস। আচ্ছা, তো আমরা এটাও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছে রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল গুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। এখন এই কথাটা বলতে আসলে আমরা কি বুঝলাম, দেখো, এই আমাদের নগ্নবীজ উদ্ভিদের যে পুরুষ সদস্যগুলা, স্পেশালি সাইকাসের যে পুরুষ সদস্যগুলা, এই পুরুষ সদস্যগুলার মধ্যে রেণুপত্র থাকে। রেণুপত্র মানে কি, এমন একটা পাতা সদৃশ গঠন, এমন একটা পাতা সদৃশ গঠন, দেখো এই যে যেইটা এরকম একটা পাতা সদৃশ গঠন থাকে। পাতা সদৃশ গঠন বলতেছি, পাতা সদৃশ না, আগে এটা দেখো, সেটা হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদের একটা কি থাকে, জনন অঙ্গ মানে জনন পার্ট থাকে, তাই না, জনন পার্ট থাকে। তো একটা পুরুষ সাইকাস ধরো আমি নিলাম, একটা কি সাইকাস, পুরুষ সাইকাস নিলাম, তার সাইকাসের একটা উদ্ভিদের মাথায়, সাইকাস ধরো এইটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মাথায় এরকম একটা কোণাকৃতির অঞ্চল থাকে, যেটা হচ্ছে ওই উদ্ভিদটার জনন অঙ্গ হিসেবে কাজ করে। এটাকে বলা হয় পুরুষ কোণ। কি বলা হয়, পুরুষ কোণ। এখন এই পুরুষ কোণগুলা একলা একলা তৈরি হয় নাই, এভাবে তৈরি হয় নাই। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো, ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম পাতার মতো পার্ট আছে, এরকম এরকম খাসকাটা 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 খাসকাটা, এইভাবে এরকম অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কিসের মতো, পাতার মতো পার্ট বা ছোট ছোট অংশ মিলিত হয়ে কি গঠন করছে, একটা পুরুষ কোণ গঠন করছে। যদি আমি তোমাকে একটু এই একটা পাতার মতো গঠন ধরো বাইরে বের করে নিয়ে আসছি, বাইরে বের করে নিয়ে আসছি, তুমি দেখতে পাবা হচ্ছে এরকম একটা গঠন। ঠিক আছে, এরকম একটা গঠন দেখতে পাবা। এইটাকে বলা হয় হচ্ছে পুং রেণু পত্র। এটাকে কি বলা হয়, পুং রেণু পত্র বা স্পোরোফিল। যেহেতু সেটা পুং তৈরি করতেছে, তাহলে পুং স্পোরোফিল বা মাইক্রো স্পোরোফিল। স্পোরোফিল আমরা সবাই জানি, পুরুষ পার্টটা ছোট হয় জন্য নামের আগে মাইক্রো, আর স্ত্রী পার্টটা বড় হয় নামের আগে মেগা লাগানো হয়। এই যে টোটাল পার্টটা দেখতেছো, এইটাই হচ্ছে একটা পাতার মতো, ছোট পাতার মতো গঠন না, এবং বলছে কি পুং রেণু তৈরি করে। অর্থাৎ এই যে পৃষ্ঠে, এই পাতার পৃষ্ঠে, এই পাতার পৃষ্ঠে ছোট 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 কি থাকে, রেণু থাকে। রেণু, রেণু আমি বলতেছি, রেণু মানে কি স্পোর থাকে, অসংখ্য ছোট ছোট
স্পোরের গুচ্ছ থাকে, ঠিক আছে? এই যে কালো কালার যে দিতেছি, এই কালো কালার যে দিতেছি, এইভাবে 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 এইভাবে, এরা প্রত্যেকটাই হচ্ছে কি স্পোর। স্পোর তাহলে এরা কি এক একটা স্পোর। এইভাবে অনেকগুলা স্পোর মিলিত হয়, এভাবে অনেকগুলা কি হয় স্পোর মিলিত হয়। ধরো এখানে একটা স্পোর, তারপর এখানে একটা স্পোর, এখানে একটা স্পোর, এখানে একটা স্পোর, এখানে একটা স্পোর, এরা মিলিত হয়ে আবার একটা গুচ্ছ তৈরি করছে না, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্পোরাঞ্জিয়াম। কি বলা হয়? স্পোরাঞ্জিয়াম। তো আমাদের এই পুংরেণু পত্র বা স্পোরোফিলের পৃষ্ঠে এরকম অসংখ্য স্পোরাঞ্জিয়াম থাকে। তো যেহেতু সেটা পত্রটা রেণু তথা স্পোর ধারণ করতেছে, এই জন্যই নাম হয়ে গেছে পুংরেণু পত্র বা স্পোরোফিল। এবং সবগুলো স্পোরোফিল পরবর্তীতে মিলিত হয়ে এই মাথায়, উদ্ভিদের মাথায় একটা কি তৈরি করছে? কোণ আকৃতির অঞ্চল তৈরি করছে, যেটাকেই বলা হয় হচ্ছে কোণ। এবং এর বাইরের দিকে হচ্ছে এইভাবে পাতা থাকে, ঠিক আছে? এর বাইরের দিকে হচ্ছে এইভাবে 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 গাছের মাথায় পাতা থাকে, গাছের মাথার উপরে হচ্ছে কোণটা থাকে। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে, ওকে? আর এই উপরের দিকে দেখো একটা ছোট্ট কাটার মতো অঞ্চল, মাথাটা চিকন হয়ে উঠে গেছে, এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। কি বলা হয়? অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস, কেমন? অ্যাপোফাইসিস। আচ্ছা, এখন আসো আমাদের এর নিচের দিকে, তারা ঘনভাবে সন্নিবিষ্ট স্ট্রোবিলাস বা কোণ গঠন করে, ঠিক আছে? এইটাই পুরুষ কোণ বা এটার অপর নাম হচ্ছে স্ট্রোবিলাস। স্ট্রোবিলাস আমরা সবটুক বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এরপরে কি বলছে নিচের দিকে? মেগা স্পোরোফিল গুলো, এই কথাটা খেয়াল করো। 3 নাম্বার আমি বললাম ওইখানে বলেও দিছি যে পুরুষ উদ্ভিদ নিছি, আমি বললাম স্ত্রী উদ্ভিদ নেই নাই। মেগা স্পোরোফিল মানে এইখানে যেরকম পুং স্পোরোফিলটা আমি আঁকছি, অনুরূপ ভাবে স্ত্রী দেহেরও তো একটা জনন অঙ্গ থাকার দরকার। তো তাদেরও এরকম পাতার মতো আর একটা ছোট ছোট জনন অঙ্গ দেখা যায়, এটাকে বলা হয় স্ত্রী রেণুপত্র। কি বলা হয়? স্ত্রী রেণুপত্র। স্ত্রী রেণুপত্রটা দেখতে এরকম। স্ত্রী রেণুপত্রটা দেখতে এরকম। এইটা হচ্ছে একটা স্ত্রী রেণুপত্র। কি বলছি? একটা স্ত্রী রেণুপত্র। অর্থাৎ এটা এমন একটা পত্র যেটা স্ত্রী রেণু তথা ডিম্বক ধারণ করে। এই যে এই কিনারায় এভাবে এভাবে একটা করে ডিম্বক থাকে, কিনারা বরাবর এভাবে এভাবে একটা করে ডিম্বক থাকে, ঠিক আছে? এখানে ছোট্ট ডিম্বক রন্ধ্র থাকে, ছোট্ট ডিম্বক রন্ধ্র থেকে আমার পুং গ্যামেটটা ডিরেক্ট বায়ুর মাধ্যমে এসে এই টোটালি ডিম্বকের মাধ্যমে এগ মানে আসলে ওভাম লেখা ভালো, ওভামের উপর আপতিত হয়ে নিষেক প্রক্রিয়া ঘটায়। এটা হচ্ছে একটা স্ত্রী রেণুপত্র। তো আমাদের এই পুং রেণুপত্রগুলা একত্রে মিলিত হয়ে একটা কোণ তৈরি করছিল, কিন্তু স্ত্রী রেণুপত্রগুলা, নগ্নবীজী উদ্ভিদের স্ত্রী রেণুপত্রগুলা কখনো একত্রে মিলিত হয়ে পুরুষ উদ্ভিদের মতো কোণ তৈরি করে না, স্ট্রোবিলাস তৈরি করে না। আশা করি আমি তোমাকে কথাগুলা বুঝাইতে পারছি, ঠিক আছে? সো লেটস গো। আমরা এখানে এরপরে আর এখান থেকে সেরকম কিছু বোঝার নাই, এটা আমরা বলে ফেলছি। গর্ভাশয় তৈরি হয় না, এদের গর্ভাশয় নাই। মেগা স্পোরোফিল ডিম্বক তৈরি হলেও এই জিনিসটা খুবই, আমি আগেই বলছি যে এদের গর্ভাশয় তৈরি হয় না, ফলে কি হয়? এবং গর্ভাশয়ের মধ্যে যেহেতু গর্ভাশয় নাই, তাহলে গর্ভদণ্ড গর্ভমূল থাকে না। পরাগায়নকালে পরাগায়ন সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, কেবল দেখাইলাম। ডিম্বক মেগা স্পোরোফিল গুলা কিনারায় নগ্ন অবস্থায় থাকে, কেবল দেখাইলাম। গর্ভাশয় নাই, তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না, এটা খুবই কমন বৈশিষ্ট্য। ফল সৃষ্টি হয় না বলে বীজ নিষিক্ত কি থাকে? নগ্ন অবস্থায় থাকে। আর নগ্নবীজী উদ্ভিদে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, দ্বিনিষেক ঘটে না। ব্যতিক্রম হচ্ছে এফেড্রা। ব্যতিক্রমটা কি? একটা মাত্র ব্যতিক্রম আছে এফেড্রা, যেটা নগ্নবীজী হওয়া সত্ত্বেও দ্বিনিষেক ঘটে। তাই শ্বাস হ্যাপ্লয়েড, এই কোশ্চেনটা বহুবার বোর্ড বলো, অ্যাডমিশন বলো, মেডিকেল বলো, সব জায়গায় আসছে যে নগ্নবীজী উদ্ভিদের শ্বাস হ্যাপ্লয়েড। নগ্নবীজী উদ্ভিদের শ্বাস কি? হ্যাপ্লয়েড। শ্বাস বা অ্যান্ডোস্পার্ম বা শস্য একই কথা, হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়, এই জন্যই তারা হ্যাপ্লয়েড, ঠিক আছে? আচ্ছা, জাইলেম টিস্যুতে দেখো নগ্নবীজী উন্নত নাকি অনুন্নত? বুঝতেই পারতেছো, নগ্ন অবস্থায় আছে, অনুন্নত। তাহলে এইখানে জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে কি? না, থাকে না। আর এই জাইলেম টিস্যু তো পরিবহনের সাথে সংশ্লিষ্ট, তাহলে পরিবহনের সবচেয়ে মেইন কোষটাই হচ্ছে জাইলেমের ভেসেল। তাহলে সত্যিকারের ভেসেল থাকবে না অনুন্নততে, এটাই তো কথা, এটাই তো সাধারণ। অনুন্নত উদ্ভিদে সত্যিকারের জিনিসপত্র থাকবে না। তাহলে জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল
ভেসেল থাকে না, ব্যতিক্রম নিটাম। তাহলে নিটামে সত্যিকারের একটা ভেসেলের মতো ভেসেল পাওয়া যায় এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। তাহলে আমরা নগ্নবীজিতে কি কি থাকতেছে না খেয়াল করো। দ্বিনিষেক ঘটনা, ব্যতিক্রম কি ইফেড্রা। আচ্ছা, নিষেক আমাদের শস্য কি হ্যাপ্লয়েড, নিষেকের পূর্বে গঠন হয় এবং ভেসেল সত্যিকারের ভেসেল থাকে না এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। আচ্ছা, সকলেই বায়ু পরাগী। একটু আগে আমি তোমাকে দেখাইছি জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। ওই যে দুইটা ভিন্ন আকৃতির গ্যামেটের মিলনের ফলে জননটা ঘটতেছে, এই জন্য অসম আকৃতির যৌনক্রম। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। দেখো আর্কিগোনিয়া কি জিনিস, আর্কিগোনিয়া হইতেছে আর্কি মানে প্রাচীন, আর গনিয়া শব্দের অর্থ হচ্ছে জননাঙ্গ। তাহলে এই যে এদের জননাঙ্গটা কি প্রাচীন টাইপের না, এদেরকে উন্নত উদ্ভিদের জননাঙ্গ তো একটা সুন্দর ফুল হওয়ার কথা, কিন্তু এদের তো তা না। তাহলে আর্কিগোনিয়া থেকে পরবর্তীতে এই সকল জননাঙ্গ সৃষ্টি হয়। তাহলে একটা উদ্ভিদের প্রাথমিক অবস্থায় যেই জননাঙ্গটা থাকে সেটাকেই বলা হয় আর্কিগোনিয়া। আর্কিগোনিয়া সবসময় অনুন্নত উদ্ভিদে তৈরি হয়। তাহলে যেহেতু নগ্নবীজি অনুন্নত, তাহলে এদের আর্কিগোনিয়া তৈরি হয়েছে। আর 13 নম্বর আগেই বুঝাইছি লিফ স্কার নগ্নবীজির একটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা বেসিক কথাবার্তা জেনে আসছি, এখন আমরা সাইকাসের মধ্যে যাব। কিচ্ছু না, জাস্ট তুমি চিত্রটা মাথার মধ্যে আইনেই সাইকাসের 5টা বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে পারবা। একটা হচ্ছে সাইকাস, আমি আগেই বলছি এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এটা 2n। তাহলে 2n হলে আমরা কি বলবো, স্পোরোফাইট, এবং দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। আচ্ছা, এরা খাড়া পাম জাতীয় উদ্ভিদ। তুমি পাম গাছ দেখছো, দেখতে অনেকটা পাম গাছের মধ্যে মনে হইতেছে, এই জন্যই বৈশিষ্ট্য বলা আছে পাম জাতীয় উদ্ভিদ। এবং এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এদেরকে বলা হয় পাম ফার্ন। কেন সাইকাসকে পাম ফার্ন বলা হয়? এই গাছটা বাহ্যত দেখতে পাম গাছের মতো, কিন্তু এর পাতা দেখতে হচ্ছে ফার্নের মতো। ফার্ন মানে কি? টেরিস। তোমাদের 6ষ্ঠ অধ্যায় আছে, তোমাদের শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, টেরিস। তাহলে দুইটা কারণে যদি বলা হয় কখনো সাইকাসকে পাম ফার্ন কেন বলা হয়, সাইকাসকে পাম ফার্ন বলার দুইটা কারণ। এক নাম্বার, দেহে কাণ্ড পাতায় এবং মূলে বিভক্ত হওয়ার কারণে এরা খারাপ পাম জাতীয় উদ্ভিদের মতো দেখায়। আর এদের পাতা সার্সিনেট ভার্নেশন থাকে, অর্থাৎ কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে এবং পাতার গঠন ফার্ন উদ্ভিদের সাথে মিলে যাওয়ার কারণে সাইকাসকে পাম ফার্ন বলা হয়। তাহলে আমরা হতে পারবো না, আমি যে কথা বলছি এটাই লিখে দিয়ে আসবা। ভিডিওটা পজ করে দরকার হলে খাতায় লিখে ফেলো। আমরা নিচের দিকে দেখো, বলছে পাতা বৃহৎ, অনেক বড় পাতা, তাই না? পাম গাছের পাতা যেরকম নারকেল গাছের পাতার মতো অনেক বৃহৎ। এবং বলছে পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক বলতে কি বুঝায় আমরা একটু পরেই দেখব। ধরো এই পাতার একটা কেন্দ্রে একটা ডান্ডির মতো অঞ্চল থাকে, এটাকে বলা হয় হচ্ছে র্যাকিস। র্যাকিসের দুই পাশে যদি পাতা থাকে এটাকে বলা হয় হচ্ছে যৌগিক পাতা। এটাকে কি বলা হয়? যৌগিক পাতা। এই যে পক্ষল যৌগিক পাতা। তাহলে এইটার জন্য এটাকে বলা হয়েছে হচ্ছে, দেখো একই পাতায় এই যে একটা পাতা, নারকেল গাছের পাতা দেখছো না, সেম সেরকম পাতা কি হয়, এইদিকে একটা পাতা থাকে, আবার এইদিকে একটা পাতা থাকে, এইদিকে একটা পাতা থাকে, আবার এইদিকে একটা পাতা থাকে, মানে কি দুইটা পাতা। তাহলে যৌগিক, এজন্যই বলা হয়েছে পক্ষল যৌগিক। এবং কাণ্ডের মাথার দিকে, সব জায়গায় বললাম বিস্তৃত না, নারকেল গাছের মতো মাথার দিকে সর্পিল আকারে বিন্যস্ত থাকে। সর্পিল আকার তো মানে বুঝো একটু পেঁচানো টাইপের। আচ্ছা, নিচের দিকে বলছে কচি পাতার ভার্নেশন সার্সিনেট মানে হচ্ছে কুণ্ডলিত। সার্সিনেট মানে কি? কুণ্ডলিত। ভার্নেশন অর্থাৎ আমাদের সজ্জা বিন্যাস। একটা কচি পাতা যখন সাইকাস জন্মে তখন তার কচি পাতাটা এরকম থাকে। ধরো এইখান থেকে জন্মাইছে, তাহলে কচি পাতাটা এরকম হয়ে আছে। এই যে একটা পাতা, ঠিক আছে, দেখছো কুণ্ডলিত অবস্থায় আছে। আস্তে আস্তে সেটা কি হবে? আস্তে আস্তে সেটা এরকম হবে, ঠিক আছে। এবং এক পর্যায়ে যায় সেটা হয়ে যাবে এরকম, এই যে, এবং এক পর্যায়ে সেটা আরো লম্বা হয়ে যাবে। তাহলে কচি অবস্থায় পাতাটা কি হয়ে থাকে? এরকম করে কুণ্ডলিত হয়ে থাকে। এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ভার্নেশন শব্দের অর্থ বিন্যাস, সজ্জা বিন্যাস। সার্সিনেট মানে হচ্ছে কুণ্ডলিত, বাস। আচ্ছা, ঠিক আছে। এবং এরপরে দেখো 5 নম্বরে বলছে পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। ট্রান্সফিউশন টিস্যু কি? ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে পাতার কিনারা বরাবর একটা টিস্যু থাকে। পাতার কি থাকে? মাঝ বরাবর থাকে একটা টিস্যু, আর কিনারা বরাবর এক টাইপের টিস্যু থাকে। এরা পাতার পার্শ্বীয়ভাবে পানি পরিবহনে সাহায্য করে। কি বলছি? পাতার পার্শ্বের দিকে পানি পরিবহনের জন্য যে টিস্যু, এটাকে বলা হয় ট্রান্সমিশন টিস্যু বা ট্রান্সফিউশন টিস্যু। পানি ট্রান্সফার যে করে, ট্রান্সফিউশন টিস্যু। আচ্ছা, এবং
গৌণ অস্থানিক কোরালয়েড মূল। কোরালয়েড মূল কি জিনিস একটু পরে আমি তোমাকে পড়াবো। গর্ভাশয় থাকে না, ফলে ফল সৃষ্টি হয় না। পুংরেণুগুলো একত্রিত স্টিপুলাস গঠন করে, কিন্তু স্ত্রীরেণু গঠন করে না। হেটারোস্পোরিক, আমি আগে পড়েছি বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। সবচেয়ে ইম্পর্টেন্ট, সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ, লাটিমের মতো সচল সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট। চারটা বৈশিষ্ট্য খুবই 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 গুরুত্বপূর্ণ। বহুপদী সমাপ্তি সূচক থেকে শুরু করে আমাদের এক জ্ঞানমূলক সব জায়গায় এই এমসিকিউটা আসে। তাহলে দেখো এগুলি বললাম, বাকি যে অপশনগুলো আছে, প্রশ্নগুলো আছে, টপিকগুলো আছে, পয়েন্টগুলো আছে, এরা নরমাল নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আমি বারবার বলতেছি নগ্নবীজী উদ্ভিদের সকল বৈশিষ্ট্য তুমি সাইকাসের মধ্যে খাটাইতে পারবা, এক্সেপশনাল কিছু কথা আমাদের লাগবে যেগুলো আমরা পড়ে ফেলছি। তাহলে আমরা ইনশাআল্লাহ সাইকাসের সকল বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন আসো নিচের দিকে, আমরা এখন আসি যে সাইকাসের শ্রেণী বিভাগ, সাইকাসের বর্গ ডিভিশনটা কি, সাইক্যাডোফাইটা, এটা আমরা আগেই জানছি। এখন সাইকাস থেকে এটা হয়তো বা এই জিনিসটা ঝাপসা হয়ে গেছে, সমস্যা নাই, আমি তোমাকে লিখে দিচ্ছি। দেখো এখন তুমি আসো, সেটা হচ্ছে সাইকাসের মূলে, সাইকাসের মূলে এই যে প্যারাটা আছে, এই প্যারা থেকে একটা কোশ্চেন হবে তোমার খতে। সাইকাসের মূলকে রুট টিউবারকল বা কোরালয়েড মূল বলা হয় কেন, বা কোরালয়েড মূল বলতে কি বুঝো? কাহিনীটা আমি তোমাকে একটু বুঝাই দিই, তারপরে আর কিছু তোমার বোঝা লাগবে না, পড়ে নিলেই হবে। সেটা হচ্ছে প্রাথমিক অবস্থা বা প্রাইমারি স্টেজ, আমি বলতেছি প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থা। তো প্রাথমিক অবস্থায় ধরো এটা একটা সাইকাস উদ্ভিদ, এটা একটা কি উদ্ভিদ? সাইকাস উদ্ভিদ। এর একটা প্রধান মূল থাকে, এর একটা কি থাকে? একটা প্রধান মূল থাকে, প্রধান মূল থাকে। কিন্তু কিছুদিন পরেই যায় এই প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, এই প্রধান মূলটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ফলে প্রধান মূল তো নষ্ট হয়ে গেল, প্রধান মূল ধরো এরকম হয়ে গেছে, এরকম ভ্যাংরা চ্যাংরা হয়ে গেছে। তো ওইখান দিয়ে কি হয়, তখন প্রধান মূল গুলা এই মাটির নিচ বরাবর ব্যাপ্ত হয় এইভাবে, এইভাবে গৌণ এই মূলটাকে কি হয়, ফার্স্ট টাইমের পরে দ্বিতীয়বার তৈরি হয়েছে না, এই জন্য এই মূলটাকে বলা হচ্ছে গৌণ অস্থানিক মূল। গৌণ অস্থানিক, যথাস্থানে নাই, অস্থানে আছে। গৌণ মানে সেকেন্ডার, দুইবার দ্বিতীয়বার তৈরি হয়েছে, অস্থানিক মূল। কেমন? একটু বড় করে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মাটি, এটা হচ্ছে আমার মাটি, এটা হচ্ছে আমার মাটি, ভালো কথা। এখন এই গৌণ অস্থানিক মূল থেকে মাটির উপরে এরকম ছোট ছোট শাখা বের হয়, ছোট ছোট কি বের হয়? শাখা বের হয়। ঠিক আছে, এইভাবে 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 মাটির উপরের দিকে শাখা, এদেরকে বলা হয় দ্যাগ্র শাখা। এদেরকে কি বলা হয়? দ্যাগ্র শাখা। দ্যাগ্র মানে আঁকা বাঁকা, আঁকা বাঁকা শাখা। তখন এই শাখা যেহেতু মাটির উপর, আর মাটির উপরে তো বিভিন্ন ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া বসবাস করে, তখন আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, বিশেষ করে নস্টক, শৈবাল, তারপরে শৈবাল এবং অ্যানাবিনা, অ্যানাবিনা, এই দুইটা শৈবাল আইসে আমাদের এই, এছাড়াও বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, এই দ্যাগ্র শাখার মধ্যে প্রবেশ করে, শাখার মধ্যে প্রবেশ করে। ফলে সেই শাখার মধ্যে শৈবাল জন্মালে কি হয়ে গেছে, শাখাটা তো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, রোগাক্রান্ত হয়েছে। তখন সে নির্দিষ্ট সোজা যে মূলের আকার, তাছাড়া একটু বেঁকা বেঁকা হয়ে দ্যাগ্র আকার ধারণ করে। দ্যাগ্র মানে আঁকা বাঁকা আকার, এবং সেইটা দেখতে সমুদ্রের, তুমি কোরাল দেখছো না, সমুদ্রের কিসের মতো? সমুদ্রের কোরাল, কোরালের মতো। ওই যে শৈবালগুলা মিলিত হয়ে যে আঁকা বাঁকা যে শক্ত স্ট্রাকচার থাকে সমুদ্রের পাশেতে, সেটাই হচ্ছে কোরাল। তো দেখতে অনেকটা সেই সমুদ্রের কোরালের মতো মনে হয়, একেই কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। তাহলে যদি তোমাকে প্রশ্ন আসে যে রুট টিউবারকল বা কোরালয়েড মূল বলতে কি বুঝো, তুমি সুন্দরভাবে প্রথম লাইনটাই থাকবে, প্রাথমিক অবস্থায় সাইকাসের কি থাকে? একটি প্রধান মূল থাকে, কিন্তু কিছুদিন পরে সেই প্রধান মূল নষ্ট হয়ে যায় এবং সেখানে গৌণ অস্থানিক মূল তৈরি হয়, যেটা মাটির উপরে বিভিন্ন শাখা প্রশাখা হিসেবে বেড়ে ওঠে এবং সেখানে নষ্ট ক্যানাবিনা সহ বিভিন্ন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে। ফলে শাখাগুলো দ্যাগ্র আকার বাঁকা আঁকা বাঁকা আকৃতি বিশিষ্ট, যেটা দেখতে সমুদ্রের কোরালের মতো। এই জন্য তাকে, অর্থাৎ সাইকাসের মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। আশা করি একদম সুন্দর গুছায় আমি তোমাকে বলছি। এইখানেই সেম জিনিসটা আছে,
এইখানেই সেম সেম জিনিসটা আছে, ঠিক আছে? এখানে সেম জিনিসটা বলছে, তুমি জাস্ট পড়ে নিলেই হবে, তুমি জাস্ট একটু কষ্ট করে পড়ে নিলেই হবে। আমি এখানে লিখে দিছি বলছি, বইতেই লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে আমি তোমাকে কি বলছি, কারা কারা আক্রমণ করে, এটা এমসিকিউ কোশ্চেন। 1 নাম্বার নষ্টক এবং অ্যানামিনা। এবং মজার বিষয় হচ্ছে এই যে মূলের কোন অঞ্চলে আমার এই নষ্টক অ্যানাবিনা সহ অন্যান্য ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল অ্যাটাক করতেছে, উত্তর হচ্ছে কোরালয়েড মূলের মধ্য কর্টেক্স। কোরালয়েড মূলের কোথায়? মধ্য কর্টেক্সে অবস্থান করে। এই জন্য এই স্তরকে কি বলা হয়? শৈবাল স্তর বলা হয়। এই জন্য স্তরকে কি বলা হয়? শৈবাল স্তর বলা হয়। বাস, আর কোনো কথা নাই। নিচের দিকে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে পাতায় পত্রকের সংখ্যা প্রজাতিতে 50 থেকে 100টা পর্যন্ত হয়ে থাকে। ট্রান্সমিশন টিস্যু কাকে বলে? এখানে কতে দিয়ে আছে, আমি আগেই বলছি, জাস্ট পড়ে নিলেই হবে। তার আগে আমি তোমাকে একটু বলে রাখি যে ভাইয়া আমি পাতার পত্র কি, র্যাকিস কি, এই জিনিসগুলো বুঝি না, একটু সুন্দর করে বুঝো। ধরো এইটা হচ্ছে তোমার কাণ্ড, এটা কি তোমার কাণ্ড। এখন কাণ্ড থেকে ধরো একটা ডান্ডি সৃষ্টি হয়েছে, ডান্ডি বলি আমাদের ভাষায়, গ্রামাঞ্চলের ভাষায় ডান্ডি বলে। মানে কি? একটা ছোট্ট সূত্রাকার শাখা তৈরি হয়েছে। কাণ্ডের যেই জায়গা থেকে শাখাটা তৈরি হয়েছে এর নাম হচ্ছে পর্ব। অর্থাৎ কাণ্ডের যেখান থেকে, যে পয়েন্ট থেকে, যে বিন্দু বা যে অঞ্চল থেকে পাতার সৃষ্টি হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় পর্ব। এখন ধরো এই যে ডান্ডিটা সৃষ্টি হলো এটাকে বলা হয় র্যাকিস। কি বলা হয়? র্যাকিস। এখন র্যাকিসে যদি একটাই পাতা থাকে, র্যাকিসে যদি একটাই পাতা থাকে তখন সেটা হয়ে যায় সরল পত্র। আমি একটু পরে পড়াবো, তখন সেটা কি হয়ে যায়? সরল পত্র। কিন্তু সাধারণত র্যাকিসে একটা পাতা থাকে না, বরঞ্চ র্যাকিস থেকে আরো কিছু উপশাখা বের হয়। র্যাকিস থেকে কিছু উপশাখা বের হয়। এই উপশাখার সাথে আমাদের একাধিক পত্র সংযুক্ত থাকে। এই একাধিক পত্র সংযুক্ত থাকার কারণে সেটা কি হয়ে যায়? যৌগিক পত্র হয়ে যায়। দেখো মজার কাহিনী, এই টোটালটাই হচ্ছে একটা পাতা। এই টোটালটাই কি একটা পাতা। আর এই যে সবুজ অংশটা তোমাকে আমি মার্ক করে দিয়েছি, এই যে সবুজ অংশগুলা, এই যে সবুজ অংশগুলা, এদেরকে বলা হয় হচ্ছে পত্রক। এটা একটা পত্রক, এইটা একটা পত্রক, এইটা একটা পত্রক, এটা একটা পত্রক, এটা একটা পত্রক, এটা একটা পত্রক, এটা একটা পত্রক। পত্রকের অপর নাম হচ্ছে পিনা। পত্রকের অপর নাম কি? পিনা। তো আমি বুঝাতে পারছি পত্রক আর পাতার ডিফারেন্সটা কি। তো আমাদের যে টোটাল সাইকাসের পাতাটা আছে, টোটাল পাতায় টোটাল এরকম পত্রকের সংখ্যা কয়টি? পত্রকের সংখ্যা 50 থেকে 100টা। এটা আমাদের এমসিকিউ তে আসে। এটা আমাদের কিসে আসে? এমসিকিউ তে আসে। আচ্ছা আসো, ছবি লাগবে না আমাদের এখান থেকে। এরপর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, সেটা হচ্ছে যে জীবান্ত জীবাশ্ম বলতে কি বুঝো? বা তোমাকে এখানে প্রশ্ন হবে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। দেখো নামের মধ্যে কথা আছে, লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। জীবাশ্ম কি জিনিস? জীবাশ্ম কি জিনিস? ফসিল। জীব প্লাস অশ্ব, অশ্ব মানে কি ঘোড়া? না, অশ্ব মানে হচ্ছে পাথর বা শিলা। প্রাচীনকালের শিলাখণ্ডের ভেতরে যখন কোনো জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, সহজ কথা, যখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে জীবাশ্ম। মানে কি? জীবাশ্ম মানে কি? সহজ কথা, তাহলে 100% সেটা মৃত হওয়ার কথা। আমি তোমাকে বুঝাইতে পারছি জীবাশ্ম জিনিসটা কি। জীবাশ্ম সহজভাবে তুমি বুঝো, আমাদের অনেক প্রাণী, তারপর অনেক উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে আছে। এখন পাথরের নিচে বা শিলাখণ্ডের ভেতরে দুই স্তরের মধ্যে যখন চাপা পড়ে তখন সেখানে অতিরিক্ত তাপ এবং অক্সিজেনের শূন্যতার কারণে ওই বডিটা নির্দিষ্ট আকার আকৃতি বজায় রেখে ওই দুই শিলাখণ্ডের মাঝে থাকে যায়। অনেক সময় এই শিলাখণ্ডগুলা আবার ভেঙে এই নির্দিষ্ট বডি বা নির্দিষ্ট স্পেসিমেন গুলা কালেকশন করা হয়। এটাই হচ্ছে জীবাশ্ম। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে জীবাশ্ম। অর্থাৎ দুটো শিলাখণ্ডের মধ্যে রক্ষিত যেই বস্তু সমূহ। তাহলে জীবাশ্ম তো মৃত হওয়ার কথা, তাহলে এটা জীবন্ত কেন বললাম? কারণ এর অধিকাংশ সদস্য অলরেডি মৃত হয়েই জীবাশ্ম হিসেবে আছে। অলরেডি মৃত হয়ে জীবাশ্ম হিসেবে আছে। আমরা ডাইনোসরের জীবাশ্ম পাইতে পারি, আমরা বিভিন্ন আগে উদ্ভিদ, বিভিন্ন প্রাণীর জীবাশ্ম পাইছি। সো এই যে প্রাণীগুলা যারা মারা গেছে, কিন্তু এখনো সেই সকল উদ্ভিদেরই বা সেই সকল প্রাণীরাই কিছু পরিমাণ, কিছু স্পেসিস দেখা গেছে বাইচে আছে। ধরো আমি ইসমাম আহমেদ, ধরো সাপোজ আমি ইসমাম আহমেদ, আমার আরো 10 ভাই বোন ছিল, ধরো আরো 100টা ভাই বোন ছিল, সবাই মারা গেছে। হ্যাঁ, তাহলে তারা হয়ে গেছে কি? মৃত জীবাশ্ম। কিন্তু আমি ঠিক আছি। তাহলে যে এই জন্য হয়ে গেছে কি? আমি হচ্ছে জীবন্ত জীবাশ্ম হয়ে গেছি।
জীবন্ত কি হয়ে গেছি, জীবাশ্ম হয়ে গেছি। তাহলে ঠিক সেই কথাটাই যখন তোমাকে বলবে জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝা যায়, তোমার প্রথম লেখা থাকবে বর্তমান কালের কোন জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীত কালের কোন জীবাশ্ম উদ্ভিদ যারা জীবাশ্ম অলরেডি হয়ে গেছে তাদের বৈশিষ্ট্যের সাথে যদি মিলে যায় তখন সেই জীবন্ত উদ্ভিদটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। মানে সে জীবন্ত আছে আর জীবাশ্মের সাথে তার বৈশিষ্ট্য মিলে গেছে। সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। কেন? কারণ সাইকাস হচ্ছে সাইক্যাডেলস বর্গের অন্তর্গত। কোন বর্গের অন্তর্গত? সাইক্যাডেলস, যেটা মেসোজোয়িক যুগে, প্রাথমিক অনেকগুলা যুগ আছে তার মধ্যে একটা যুগ হচ্ছে মেসোজোয়িক যুগে সাইক্যাডেলস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীতে ব্যাপ্ত ছিল, কিন্তু পরবর্তীতে তারা বিলুপ্ত হয়ে গেছে, যারা কিনা এখন ফসিল বা জীবাশ্ম হিসেবে যাদেরকে পাওয়া যায়। কিন্তু এই সাইক্যাডেলসের এখনো এই বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি পৃথিবীর বুকে এখনো টিকে আছে, যাদের বৈশিষ্ট্য সেই আদিকালের জীবাশ্মে পরিণত হওয়া সাইক্যাডস বা সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এই জন্যই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এই কথা লিখে দিলেই হয়ে গেছে। সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের বৈশিষ্ট্যের সাদৃশ্যটা জাস্ট একটু রিডিং পড়ে নিবা, এখান থেকে হয়ে যাবে। এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে সাইকাসকে কেন পাম ফার্ন বলা হয়, কেন কি বলা হয়, পাম ফার্ন বলা হয়। তখন আমি যে কথাটা বলছি সেটাই দিবে, এটা খতে কোশ্চেনটা দেয়, ঠিক আছে? আচ্ছা, সাইকাসের জননের মধ্যে আসি। সাইকাসের জনন দুই প্রকার, অযৌন জনন আর যৌন জনন। অযৌন জনন তো আমি আগেই বলছি, অযৌন জনন হচ্ছে ডিম গ্যামেট সৃষ্টি হবে না, সেটাই এখানে বলছে, গ্যামেট সৃষ্টি হবে না। অযৌন জনন বিভিন্ন পদ্ধতিতে হয়, যেরকম আমাদের অঙ্গজ পদ্ধতিতে হইতে পারে, কেন যেরকম একটা ডাল কাটে তুমি লাগাই দিছো সেটাও হইতে পারে। আচ্ছা, নিচের দিকে আমি যে কথাটা বলছিলাম এটা হচ্ছে একটা পুংস্টোবিলাস, এবং স্টোবিলাসের ছোট ছোট একটা পার্ট এখানে দেখানো হয়েছে, সো স্পোরোফিল। আর আমি যেটাকে বলছিলাম স্পোরাঞ্জিয়াম, ওই স্পোরাঞ্জিয়াম এর গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। আমি এই যে পৃষ্ঠাটায় কই আসি, পৃষ্ঠাটা একটু আসি, ওকে কই, আচ্ছা এই জায়গাটায় আমি কি বলছিলাম যে এখানে অনেকগুলো স্পোরাঞ্জিয়াম আছে। এইভাবে অনেকগুলা স্পোরাঞ্জিয়াম, ধরো n সংখ্যক স্পোরাঞ্জিয়াম মিলিত হয়ে গঠন করে হচ্ছে সোরাস। কি গঠন করে? সোরাস গঠন করে। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই। নিচের দিকে আমরা সবাই জানি, এখানে সবকিছু একটু চিত্রগুলো দেখলেই হবে। ছোট ছোট অঞ্চলটাকে আমরা যেন এই জায়গায় পড়া বলছিলাম পিনিউল অ্যাপোফাইসিস বলছিলাম না, আর এইখানে যে ছোট ছোট আঙ্গুলের ফ্রেমের মতো, আগুনের যে ফ্লেমের মতো যেই পাতার যে কিনারাগুলো, এটাকে বলা হয় পিনিউল বলা হয়। এইগুলি আসলে কিছু লাগবে না জানার জন্য, জাস্ট এখন আসো সেটা হচ্ছে আমাদের নিচের দিকে একটা কথা আছে, পুংস্প্রোফিল মেগাস্প্রোফিল, এটা লাগবেই না। এটা হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে। এখন আসো, সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখান থেকে কি কি আসবে, এটা বোর্ডে এসে গেছে, সেটা হচ্ছে সিরসিনালিসের থেকে হচ্ছে অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়। এবং সিরসিনালিসের আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের পাকস্থলীর পীড়া ও চর্মরোগ, এই কোশ্চেনটা এসে গেছিল, ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সিরসিনালিস, সাইকাস সিরসিনালিসদের দুইটা কথা, এক নাম্বার বার্লি আর এক নম্বর হচ্ছে পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আর একটা দেখো, সাইকাস রেভোলুটা এর বীজ খাদ্য হিসেবে, আর সাইকাস পেকনাটের কচি পাতা সবজি হিসেবে। এইটাও আমাদের বোর্ডে পরীক্ষায় এসে গেছে, সবজি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই তিনটা কথা আমাদের মুখস্থ রাখতে হবে। দ্যাটস অল আমাদের নগ্নবীজী উদ্ভিদ। ওকে, নাও লেটস গো টু আওয়ার এনজিওস্পার্মস। অর্থাৎ এনজিও শব্দের অর্থটা আসছে আসলে ভেসেল থেকে। অর্থাৎ ভেসেল শব্দের অর্থটা কি? যেখানে একটা বীজ, ধরো একটা ভেসেল, এখানে একটা ভেসেল শব্দ অর্থ নল, তাই না? এখানে একটা নল দিলাম আর এখানে একটা বীজ দিয়ে দিলাম, তার মানে কি বীজটা নলের মধ্যে আবৃত, তাই না? কথাটা খুব সুন্দর বললাম। তাহলে এই যে নলের মধ্যে আবৃত করে রাখছো তুমি বীজটা, এটাই তো আসলে আমাদের আবৃত বীজী উদ্ভিদ। তো আবৃত বীজী উদ্ভিদের বেলায় আমাদের একটু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এখানে, সেটা হচ্ছে পৃথিবী যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে, প্রশ্নটা খেয়াল করো, যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কোনটা, তুমি দাগা হচ্ছে ওয়ালফিয়া মাইক্রোস্কোপিয়া। দেখো মাইক্রো কথাটাই আছে 0.1 মিলিমিটার, এবং মাইক্রো শব্দের অর্থটাই বললাম হচ্ছে আমাদের ছোট। তাহলে পৃথিবীর ছোট বললে ওয়ালফিয়া। আর যদি বলা হয় বাংলাদেশে, কথাটা খেয়াল করছো, একটা পৃথিবী আর একটা হচ্ছে বাংলাদেশে, যদি বাংলাদেশে বলে তখন হচ্ছে ওয়ালফিয়া অ্যারাইজা। বাস কাহিনী শেষ।
আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা জাস্ট একটু রিডিং দিবা, জাস্ট আর কিচ্ছু না। তোমার কাছ থেকে আমি একটা জিনিস চাই খালি, সেটা হচ্ছে একটু রিডিং দিবা। এখন এইখানে আমাদের কিছু কথা আছে, এগুলি একটু পরে আমরা বুঝতে পারবো। আমরা জানি আবৃতবীজী উদ্ভিদ, এই আবৃতবীজী উদ্ভিদ আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে একবীজপত্রী, একটা কি একবীজপত্রী। আপাতত এই বীজপত্র কি পত্র এগুলি কিছুই জানার দরকার নাই, জাস্ট মাথায় রাখো বীজে পাতার সংখ্যা একটা, তাহলে সেটা একবীজপত্রী। বীজে পাতার সংখ্যা দুইটা, তখন সেটা হয়ে যাবে কি দ্বিবীজপত্রী। বাস, কাহিনী শেষ। দ্বিবীজপত্রী, বাস। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা, সরি পরের পৃষ্ঠায় একটা কথা আছে, নগ্নবীজী উদ্ভিদ আর আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। এইটা সিকিউতে দেয়। এইটা তুমি নগ্নবীজীর বৈশিষ্ট্য যদি পারো, ঠিক তার উল্টা কথাই হচ্ছে আবৃতবীজী। নগ্নবীজীর বৈশিষ্ট্য আমি পড়াই দিছি, আবৃতবীজী তুমি এমনি লিখে দিয়ে আসতে পারবা। আচ্ছা, এখন আবৃতবীজী উদ্ভিদের গোত্র পরিচিতি, যেটাকে একবীজপত্রী সেটাকে বলা হয় লিলিওপসিডা বা লিলি, আর একটাকে বলা হয় দ্বিবীজপত্রী, যেটা কেবল পড়ালাম সেটাকে বলা হয় ম্যাগনোলিয়া শ্রেণী বা ম্যাগনোলিওপসিডা। বাস, এখন আমাদের আবৃতবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের তোমার টোটাল পৃথিবী জুড়েই তো আবৃতবীজী উদ্ভিদ, মানে অনেক অনেক প্রকরণ আছে। তো কোনটার উপর ভিত্তি করে আমি আবৃতবীজী উদ্ভিদকে বিভিন্ন ক্লাস শ্রেণীতে ভাগ করছি, তার এই ক্লাসিফিকেশনের কিছু ভিত্তি আছে। আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেরকম পড়ে আসছি, যে আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তি যেরকম আমাদের ছিল প্রতিসাম্যতা, তারপর আমাদের ছিল ভ্রূণ স্তর, তারপর আমরা পড়ছি হচ্ছে সিলোম, ঠিক একইভাবে এই আবৃতবীজী উদ্ভিদের গোত্র শনাক্তকরণের আমার কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করতে হয়, ভিত্তি করে আমরা এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করতে পারি। এরকম ভিত্তিগুলাই হচ্ছে, একটা হচ্ছে স্বভাব, একটা বলা হয় মূল, একটা কাণ্ড, একটা পাতা, একটা ফুল, একটা ফল, একটা এস্টিভেশন, একটা অম্রাবিন্যাস, আমরা সব পড়বো। এগুলি যাবতীয় যা কিছুই পড়াইতেছি সবই হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য লাগবে। সো স্বভাবের মধ্যে আমাদের একটাই খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা আসবে, সেটা হচ্ছে মনে রাখবা উপগুল্ম। উপগুল্ম আর গুল্ম, এইটা এমসিকিউতে দেয়। তাহলে কাদাদের মনে রাখবা, উপতে হচ্ছে উপগুল্ম, কাতে কালকা সুন্দর, দাঁতে দাঁত মর্দন শেষ। আর গুল্মের মধ্যে দেখো, গুল্মের ইংলিশ নাম হচ্ছে শ্রাব, গুজব রটায়, শ্রাব গুজব রটায়, অর্থাৎ গুজবতে হচ্ছে যে গুল্ম, আর জবতে হচ্ছে জবা, রটায় রঙ্গন, আর গড় গুজবের গতে হচ্ছে গোলাপ। তাহলে রঙ্গন, জবা, গোলাপ, এরা হচ্ছে গুল্ম বা শ্রাব। এরা হচ্ছে কি বলছি, গুল্ম বা শ্রাব। কিচ্ছু না, নিচের দিক থেকে চলে আসে সরাসরি মূলে, আর কিচ্ছু লাগবে না। আমি এই টপিক থেকে যা পড়াই দিব এর বাইরে আর কিচ্ছু পড়তে যায় না, ইনশাআল্লাহ এমসিকিউ 100 কমন। নিচের দিকে আসো, দেখো মূলের মধ্যে কি আছে, প্রধান মূল আর একটা অস্থানিক মূল। অস্থানিক মূল কোথায় কোথায় আসে, কেয়া, বট, অসুখ। দেখবা অসুখ বা বট গাছে দেখবা মূলটা, কিছু কিছু মূলটা শাখা পোশাখা থেকে আসে। এটা কি স্থান, মূলের স্থান। এটা মূল তো থাকবে মাটির নিচে ভাই, এটাই তো মূলের সঠিক স্থান। তাহলে হয়ে গেছে অস্থান, শাখা প্রশাখা কাণ্ড থেকে মূল এমনি নিচের দিকে মাটিতে চলে আসে, এটাই হচ্ছে অস্থানের মূল তথা অস্থানিক মূল। কোথায় কোথায়, বকেয়া, বট, কেয়া, অসুখ। বাস, সরি, হ্যাঁ ঠিক আছে, বট, কেয়া এবং অসুথে আমরা এই অস্থানিক মূল পাই। এখন দেখো আমাদের এইখানে নিচের দিকে আর কিছু লাগবে না। পরাশ্রয়ী মূল কোথায় পাই, অর্কিডে আমরা সবাই জানি। গুচ্ছমূল ধানে পাওয়া যায়। কাণ্ডতে চলে আসি, ফাঁপা কাণ্ড মানে ঘাস, ঘাসের কাণ্ড কি থাকে, ফাঁপা, ঘাসের কাণ্ড কি থাকে, ফাঁপা। এর নিচের দিকে চারটা গুরুত্বপূর্ণ, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট চারটা টপিক আছে। এক নম্বর হচ্ছে রাইজোম, রতে রূপান্তরিত, এইভাবে বলবে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে কি বলে, উত্তর হচ্ছে রাইজোম। আবার নিচে বলবে টিউবার, নিচের কোনটি টিউবার, উত্তর হচ্ছে আলু, উত্তর হচ্ছে কি আলু, উত্তর হচ্ছে কি আলু। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশকে কি বলা হয়, টিউবার বলা হয়। বাস, বাল্ব দেখো আমাদের অতি সংক্ষিপ্ত ছোট ছোট বাল্ব কিভাবে পড়বা, ছোট ছোট বাল্ব। তাহলে ছোট ছোট মানে কি, সংক্ষিপ্ত। বাল্ব দেখো পেঁয়াজ এবং রসুন, পেঁয়াজের আকৃতিটাও কি এরকম না, পেঁয়াজের আকৃতিটাও কি এরকম না, অর্থাৎ দেখতে অনেকটা আমাদের আগের যে বাল্ব, ছোট ছোট হলুদ বাল্ব জ্বলে না, সেই দেখতে বাল্বের মতো মনে হয় না। তাহলে পেঁয়াজ রসুনের আকৃতিও বাল্ব, এর উদাহরণ বাল্বের উদাহরণ।
রানার, রানার হচ্ছে থানকুনি। বাস, আমাদের পড়া মুখস্থ হয়ে গেছে। এখন দেখো পাতার যে বিষয়টা, পাতায় বোটা থাকলে তাকে পিটিওলেট বলা হয়, বোটা না থাকলে তাকে বলা হয় স্যাসরা বা সেসাইল। বিষয়টা আমি তোমাকে আগেই বলছিলাম যে ধরো পাতার বিষয়টা আমি তোমাকে একবারে বুঝাই দিই, ভিতরে টোটাল কথাটা। সেটা হচ্ছে এইটা ধরো একটা কাণ্ড, এটা কি একটা কাণ্ড বা হতে পারে কোনো শাখা, কাণ্ডের থেকে উৎপন্ন হয়েছে। সো এইখান থেকে কি তৈরি হয়, একটা র্যাকিস তৈরি হয়, একটা কি তৈরি হয়, র্যাকিস। তো কাণ্ড বা শাখার যেই বিন্দু বা পয়েন্ট থেকে পাতা তৈরি হয় তাকে আমরা কি বলছি, পর্ব বলছি, তাকে আমরা কি বলছি, পর্ব। এখন আর যেই ডান্ডিটাকে বলছি হচ্ছে আমাদের কি, র্যাকিস। এখন আমি আগেই বলছি যে এইখানে একটা মাত্র পত্রক থাকলে, একটা মাত্র পত্রক থাকলে, সবুজ অংশ সেটা থাকলে আমরা বলি সরল পত্র। এখন ধরো এইখান থেকে আবার অনেকগুলা উপর্যাকিস বের হয়েছে, এইখানে আমার পাতাটা আছে। সরি, আমি সবুজ কালার দিয়ে একটু দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে ধরো এই একটা পত্রক, এ একটা পত্রক, এ একটা পত্রক, এ একটা পত্রক, এ একটা পত্রক। তাহলে এটা টোটালটা হচ্ছে পাতা। এই অংশটা কি বলছি আমি, এই অংশটাকে বলছিলাম হচ্ছে পত্রক। পত্রক বা এটাকে কি বলছিলাম, পিনা, তাই না, পত্রক বা পিনা। এখন দেখো তো এই টোটাল পাতার শীর্ষে কোনো পাতা আছে, কোনো পত্রক আছে, নাই। তাহলে এটা হচ্ছে অচূর পক্ষল, চূড়া নাই। আর যদি আমি এখানে আরেকটা শীর্ষে বা চূড়ার দিকে একটা পাতা দিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে সচূর পক্ষল। তাহলে অচূর পক্ষলে বুঝলাম, সচূর পক্ষলে বুঝলাম। এখন একটা পাতা থাকে, একটা পাতা থাকলে সেটাকে বলা হয় সরল পত্র। তাহলে একাধিক পত্রক আছে, তাহলে এই পাতাটাকে কি বলবো, যৌগিক পত্র। এই পাতাটাকে কি বলবো, যৌগিক পত্র। তাহলে সরল পত্র বুঝতে পারছি, যৌগিক পত্র বুঝতে পারছি, আমরা পত্রক বুঝতে পারছি, আমরা অচূর পক্ষল, সচূর পক্ষল সবই বুঝতে পারছি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে ছোট জায়গাটা, এই যে ছোট জায়গাটা, এই যে পাতার গোড়া থেকে আর এই জায়গাটা, এটাকে বলা হয় কি, পাতার বৃন্ত। পাতার কি বলা হয়, বৃন্ত বা পিটিওল। বৃন্তের ইংলিশ নাম দেওয়া হয়েছে পিটিওল। তাহলে যেই পাতায় বা যেই পাতার পত্রগুলাতে আমাদের বৃন্ত বা পিটিওল থাকে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে পিটিওলেট পাতা। পিটিওলেট, পিটিওলেট, ঠিক আছে। আর যদি এই বৃন্ত বা পত্রকটা না থাকতো তখন কিরকম হইতো, এই এই, তাই না। তাহলে এটা হয়ে যেতে হইতেছে সেসাইল। এটা কি হয়ে যেত, সেসাইল। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক জিনিস, এটা আমাদের বুঝতে হবে যে বৃন্ত থাকলে, পাতায় বৃন্ত থাকলে সেটা পিটিওলেট। পাতায় বৃন্ত আছে, বৃন্ত নাই, দেখো এখানে একটা বৃন্ত ছিল, এখানে বৃন্ত আছে, নাই, সরাসরি কাণ্ড, শাখা বা র্যাকিস থেকে তৈরি হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেসাইল, বৃন্তহীন পাতা। বাস, এখান থেকে আমাদের যে জিনিসটা এমসিকিউতে আসবে সেটা হচ্ছে নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কম্পাউন্ড লিফ। কম্পাউন্ড লিম্ফের উদাহরণ 3 স্টার, এটা বোর্ডে অনেকবার এসে গেছে। দেখো আমি কি বলি, কিভাবে পড়াই, আমার দিক নজর দাও, এদিকে এদিকে এদিকে, একটু গুরুত্বপূর্ণ, এদিক ফোকাস করো। লজ্জাবতী কামিনী গোলাপ নিয়ে সেজেছে। কি বলছি, লজ্জাবতী কামিনী গোলাপ নিয়ে সেজেছে। বাস, কাহিনী শেষ। অচূর পক্ষল, সচূর পক্ষল সবকিছু। একটা জিনিস আমাদের পরবর্তীতে লাগবে, সেটা হচ্ছে দ্বিপক্ষল কি, ত্রিপক্ষল কি। দেখো দ্বিপক্ষল কি, ত্রিপক্ষল কি, এই জিনিসটা একটু বুঝো। পাতায় র্যাকিসের পাশ থেকে শাখা বের হয়, পত্রগুলো শাখার দুই পাশে সাজানো থাকে, আর শাখা, র্যাকিসের শাখা থেকে আবার প্রশাখা বের হয়। কাহিনীটা দেখো, কাহিনী হচ্ছে এইটা ধরো হচ্ছে আমাদের র্যাকিস, এটা কি র্যাকিস। র্যাকিস থেকে শাখা বের হয়েছে, র্যাকিস থেকে আমাদের কি বের হয়েছে, শাখা বের হয়েছে, এটা হচ্ছে র্যাকিসের শাখা। এবং আমাদের যে পাতাগুলা আছে সেই পাতাগুলা এই র্যাকিসের শাখা, সরি এই র্যাকিসের শাখার পাশে বিন্যস্ত, র্যাকিসের শাখার পাশে বিন্যস্ত, ঠিক আছে। তাহলে এটা কি হয়েছে, দ্বিপক্ষল হয়েছে। এটা কি হয়েছে, দ্বিপক্ষল হয়েছে, তাই না। এটা হচ্ছে দ্বিপক্ষল, দ্বিপক্ষল। এখন ধরো এরকম একটা পাতা আসছে, এরকম একটা পাতা আসছে, সাপোজ এইটা হচ্ছে আমার কি, র্যাকিস। এটা কি আমাদের র্যাকিস। তাহলে ধরো র্যাকিস থেকে আমাদের এরকম শাখা বের হয়েছে, শাখার থেকে আবার আর একটা উপশাখা বের হয়েছে, শাখার থেকে আবার কি হয়েছে, আর একটা উপশাখা বের হয়েছে। আমাদের পাতাগুলা শাখায় না থাকে, আমাদের এরকম উপশাখায় বিন্যস্ত, শাখায় না থাকে আমাদের কিভাবে, এরকম উপশাখায় বিন্যস্ত। তখন সেটা হয়ে গেছে হচ্ছে ত্রিপক্ষল, তখন সেটা কি হয়ে গেছে, ত্রিপক্ষল। বাস, এটাই হচ্ছে দ্বিপক্ষল আর ত্রিপক্ষল। এগুলি বুঝার তো কোনো দরকার নাই, আমাদের এগুলি পরীক্ষায় আসবেও না, আমরা এগুলি বুঝতেও যাব না, সোজাসুজি সময় নষ্ট করব না। আচ্ছা, আমাদের যে জিনিসটা লাগবে, দেখো নিচের দিকে ফলকের আকৃতি লাগবে না, ফলকের ভিনেশন। ভিনেশনের নামের সাথে কি আছে, ভেইন কথাটা মিল আছে। ভেইন মানে কি, শিরা, শিরা। তার মানে কি, আমাদের এই যে পাতার মধ্য দিয়ে যে ভেসেল গুলা যায়, ছোট 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 দেখবা যে ছোট ছোট ভেসেল যায়,
মানে ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা যেগুলি পাতার থেকে আমাদের পানি এবং খাদ্য পরিবহন আনা নেওয়ার কাজ করে। এই শিরাগুলা যদি জালিকাকারে বিন্যস্ত থাকে তখন সেটাকে বলা হয় জালিকাকার বা রেটিকুলেট ভিনেশন। তাহলে জালিকা কথাটা কি একটু জটিল, জালিকা মানে জটিল, তাহলে জটিল কার থাকবে, উন্নতদের থাকবে। আর উন্নত কারা, আবৃতর বীজির মধ্যে দ্বিবীজপত্রীটা বেশি উন্নত, আর অনুন্নত কারা, প্যারালাল মানে সমান্তরাল, সেটা সহজ, তাহলে সেটা থাকবে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বেলায়। বাস। ফাইলোট্যাক্সিস কি জিনিস, এটা জাস্ট রিডিং দিবা, কাণ্ডের পাতায় একান্তর প্রতিমুখ এর আবর্তক প্রতিপর্বে দুইয়ের অধিক ভাবে বিন্যস্ত হতে পারে। দেখো বিষয়টা হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে আমাদের কাণ্ড, এটা আমাদের সেই কাণ্ড, তাহলে কাণ্ডের এইখান থেকে পাতা তৈরি হবে, এখান থেকে পাতা তৈরি হবে, তাহলে এটা কি পর্ব। তাহলে ধরো একটা পাতা তৈরি হয়েছে, তাহলে সেটা কি হয়েছে, কাণ্ডের, এটার নাম হচ্ছে একান্তর, এটার নাম কি একান্তর। এখন এখান থেকে দুইটা পাতা তৈরি হলো, তাহলে সেটা কি হয়ে গেল, প্রতিমুখ। আর যদি এখান থেকে তিনটা পাতা তৈরি হয়, যদি এখান থেকে তিনটা পাতা তৈরি হয় তখন সেটা হয়ে যাবে আবর্তক, সেটা কি হয়ে যাবে, আবর্তক। আচ্ছা, এখন আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি। তাহলে এখন পুষ্পবিন্যাস বা পুষ্প মঞ্জরিটা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, বা ইনফ্লুরোসেন্স যেটাকে বলা হয়, এইটা অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা একটু বুঝো। বিষয়টা হচ্ছে ধরো, ধরতে বলছি, ধরো ধরো এটা একটা ছোট্ট শাখা, হ্যাঁ এটা একটা ছোট্ট শাখা বা ছোট্ট উপশাখা যাই বলো না কেন, তো এর মধ্যে আমার ফুলগুলা এইভাবে সজ্জিত আছে। এই একটা ফুল, এই একটা ফুল, এই একটা ফুল, এভাবে প্রত্যেকটি হচ্ছে ফ্লাওয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা শাখা। তাহলে এই যে শাখার উপর কিভাবে ফুলগুলা বা পুষ্পগুলা বিন্যাস বা বিন্যস্ত হয় বা সাজানো থাকে, সেটাকেই বলা হয় পুষ্প বিন্যাস। কথাটা বুঝাইতে পারছো, সাজানোর ওয়েটা হয় পুষ্প বিন্যাস। আমরা এখানে একটু বা দিয়ে ফেলাইছে হাসান স্যারের এডিটরটা, তার জন্য আমাদের একটু সমস্যা হয়। আর এই ফুল সহ টোটাল শাখাটাকে বলা হয় পুষ্প মঞ্জরি। কি বলা হয়, পুষ্প মঞ্জরি। এখন পুষ্পমঞ্জরি দুই প্রকার, একটা হচ্ছে রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। পুষ্পমঞ্জরি কয় প্রকার, দুই প্রকার, একটা কি বলছি রেসিমোস, আর একটা হচ্ছে আমাদের কি বলছি সাইমোস। কেমন, এখন বিষয়টা আসলে কি হইছে, বিষয়টা হইছে যে দেখো রেসিমোস মানে কি, রেস করতেছে, মানে বর্ধন হবেই, বর্ধিত হতে থাকবেই, বাড়তে থাকবেই, থাকবেই 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 থাকবেই, এমনি করে আস্তে 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 পুষ্পমঞ্জরির দৈর্ঘ্য বাড়তে থাকবে, সেটাই হচ্ছে রেসিমোস। অনিয়ত বর্ধনশীল, বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। আর সাইমোস মানে সাইজ করে দিছো, মানে তুমি যদি এর মাথায় একটা ফুল লাগাই দাও তাহলেই সেটা সাইমোস হয়ে যাবে, কারণ সামনে আসে বর্ধিত হইতে পারবে না। এটাই হচ্ছে সাইমোস, বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছি। এখন এই রেসিমোসের মধ্যে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে রেসিম, স্পাইক আর স্পাইকলেট। স্পাইকলেটের উদাহরণ আমরা সবাই জানি ধান, গম, যে কোনো ঘাস, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধান। তো ধানের ফুলগুলা যেই পুষ্পমঞ্জরির উপর সজ্জিত থাকে তাকে বলা হয় স্পাইকলেট। এটার পার্ট আমি তোমাকে পড়াবো, সমস্যা নাই। এখন কাহিনীটা একটু বুঝো যে রেসিম কি জিনিস, স্পাইক কি জিনিস, স্পাইকলেট কি জিনিস, এটার উদাহরণটা তোমার এমসিকিউতে আসবে। রেসিমটাকে পড়বা হচ্ছে রেশমা, রেশমা, ঠিক আছে, রেশমা। তো এই রেশমার সাথে ইটিশ পিটিশ করে অর্থাৎ প্রেম করে হচ্ছে রাজ, প্রেম করে কে, রাজ। তো ধরো গ্রামের চাচাতো ভাই আর গ্রামের চাচাতো বোন প্রেম করতে গেছে, তাহলে রেশমা হচ্ছে সেই প্রেমিকা আর রাজ হচ্ছে প্রেমিক। তাহলে সে এখন তো তোমার গ্রামে তো আর রেস্টুরেন্ট নাই, তাই না, গ্রামে তো আর তোমার রেস্টুরেন্ট নাই, সে কোথায় যাবে, নর্থ এন্ডে বসবে, বসবে না তো, সে তো যাবে কিসের মধ্যে, সে যাবে কিসের মধ্যে, সরিষা ক্ষেতের মধ্যে। কে গেছে, রেশমা গেছে। আর রাজ গ্রামের চাচাতো ভাই, ধরো হলুদ কালারের একটা শার্ট, লাল কালারের একটা প্যান্ট, সাদা কালারের একটা কেস, মাথায় চোখে একটা সানগ্লাস, মাথার দুই পাশে এরকম ধরো চাইটে ফেলাইছে, এমনি চুলটা এরকম স্পাইক করা, তাহলে মানে রজনীগন্ধা বা রাজ, এটা হচ্ছে তোমার রাজের সাথে হচ্ছে রজনীগন্ধা কি হবে, স্পাইক করে আসছে, এটা হচ্ছে স্পাইকের উদাহরণ। এটা কিসের উদাহরণ, স্পাইকের উদাহরণ।
তাহলে তাহলে আমরা মোটামুটি রেসিম আর স্পাইক পেয়ে গেছি। আর একটা হচ্ছে স্পাইকলেট, স্পাইকের চাইতে ছোট, এট আছে মানে হচ্ছে ছোট। এখন স্পাইকলেটের বিষয়টা কিরকম হয় সেটা আমি তোমার একটু বুঝাই। দেখো আমরা একটা আলাদা পেজ নেই, পেজ নিয়ে বুঝাই, খেয়াল করো। স্পাইকলেট আঁকতেছি। তো স্পাইকলেট হচ্ছে আমাদের জিনিসটা আঁকতে হবে সামনে, একটা স্পাইকলেট, সুন্দর একটা স্পাইকলেট আমরা আঁকি। ঠিক আছে, আমরা আঁকতেছি হচ্ছে স্পাইকলেট, ছোট্ট একটা স্পাইকলেট, স্পাইকে বলা হয় স্পাইকলেট। তো তার স্পাইকলেটের একটা চমৎকার উদাহরণ হচ্ছে আমাদের ধান। ঠিক আছে, আমাদের ধান, ধান, ধানের যে ছোট ছোট শীষ দেখো না, এটাই স্পাইকলেট, এটাই স্পাইকলেট। তো আমাদের কি থাকে, ছোট 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 দুইটা দেখবা যে পাতার মতো অঞ্চল থাকে, তাই না? এরকম ধানের একটা আবরণ থাকে না, সুন্দর করে আঁকি একটু, ধানের একটা কি থাকে, আবরণ থাকে না, এরকম, ভেতরটা ফাঁপা। তো এই জিনিসটা, এই জিনিসটা একটাকে বলা হয় হচ্ছে প্যালিয়া, একটাকে কি বলা হয়, প্যালিয়া। আচ্ছা, এই প্যালিয়াটার কে ঢেকে রাখে আর একটা আবরণ, এরকম হাতের মতো, এরকম হাতের মতো একটা একটা এইভাবে থাকে। এই প্যালিয়াটাকে কি বলছি, ঢেকে রাখে। প্যালিয়াটাকে তুমি যদি একটু পাতিলের মতো চিন্তা করো, পাতিল, তাহলে এটা হচ্ছে তার ঢাকনি, ঢাকনির ইংলিশ হচ্ছে লেমা, আবরণ। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে পাতিল আর একটা হচ্ছে ঢাকনি। তুমি কোনো খাবার দিলে পাতিলের উপর দাও না ঢাকনির উপর দাও, পাতিলের উপর দাও। তাহলে আমার যে ফুলটা আছে অ্যাকচুয়ালি, সেই ফুলটা বললাম এই প্যালিয়ার মধ্যে অবস্থান করে। এইখান থেকে, এইখান থেকে হচ্ছে এইভাবে 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 ধানের যে পুংস্তবক গুলা, সেই পুংস্তবক গুলা ছড়ায় থাকে, আর ভেতরে হচ্ছে তার স্ত্রীস্তবক থাকে। হ্যাঁ, বুঝাইতে পারছি? এটা হচ্ছে পুংস্তবক। এটা কি, এটা হচ্ছে একটা পুং কেশর। হ্যাঁ, আর ভেতরের দিকে থাকে হচ্ছে আমাদের গর্ভাশয়। কি থাকে, গর্ভাশয় থাকে। এখন এখন এই ছাড়া, এই ছাড়া এই দুইটাকে বলা হয় তুষ, পড়ছে না তুষ, সেরকম তুষ। এই ধানের নিচের দিকে ছোট্ট দুইটা, আবার এই প্যালিয়া লেমার মতো অত বড় না, ছোট্ট কিছু অংশ থাকে। এটাকে, এই দুইটাকে বলা হয় শূন্য গ্লুম। মানে কি শূন্য, মানে এই দুইটা ফুলের সাথে জড়িত নয়। যেরকম ফুলটা আসলে কার কাছে বিন্যস্ত, কার কোলের মধ্যে, আমি বলছি না ফুলটাকে রাখতে হবে কিসের মধ্যে, পাতিলের মধ্যে, অর্থাৎ প্যালিয়া। আর প্যালিয়া সহ ফুলটা কার অক্ষের মধ্যে, লেমা। আর নিচের দিকে ছোট ছোট, নিচের দিকে ছোট ছোট যে ছোট্ট ছোট্ট পাতার মতো অংশ, এই দুটাকে একটা প্যালিয়ার দিকটাকে বলা হয় শূন্য গ্লুম এক, শূন্য গ্লুম এক। আর এটাকে বলা হয় শূন্য গ্লুম, শূন্য গ্লুম দুই। শূন্য গ্লুম এক আর দুইকে একত্রে বলা হয় হচ্ছে তোমার লোডিকিউল। কি বলা হয়, লোডিকিউল। ঠিক আছে, আমরা এরপরে আবারও পড়বো, সমস্যা নাই। লোডিকিউল কি জিনিস একটু পরে আমরা পড়বো, আপাতত এইটুক জানে রাখি আমরা যে শূন্য গ্লুম এক এবং শূন্য গ্লুম দুই এর বিষয়বস্তু আমাদের আছে। তাহলে এই জিনিসটা, এবং নিচের দিকে হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে ধানের যে অক্ষটা থাকে, যে অক্ষের উপর ধানটা আসলে জন্মায়, যে ডান্ডির উপর জন্মায়, সেটা থাকে। তাহলে এইটা হচ্ছে একটা স্পাইকলেটের অংশ, আমরা বুঝতে পারছি আশা করি। এখন এই স্পাইকলেটটাকে আমি একটু রৈখিক ভাবে দেখাইতে চাচ্ছি, আমি একটু কিভাবে দেখাইতে চাচ্ছি, রৈখিক ভাবে দেখাইতে চাচ্ছি। আচ্ছা চলো রৈখিক ভাবে দেখি। অর্থাৎ আমরা এখন মেইনলি একটা রেখার মাধ্যমে এই ছবিটাকে সিম্পলিফাই করব। কি হবে, ধরো এই দিকে হচ্ছে আমার সেই পুষ্পের যেই মাতৃ অক্ষটা ছিল এইভাবে, অর্থাৎ যেই ডান্ডির উপর শাখা বা শাখার উপর পুষ্পটা জন্মায়, এই সেই লাল কালিটা হচ্ছে এটাই মাতৃ অক্ষ। তো এই মাতৃ অক্ষর থেকে আমার কি তৈরি হয়েছিল, একটা শূন্য গ্লুম এক, শূন্য গ্লুম দুই, এরপরেই হচ্ছে আমার আর একটা অক্ষ ছিল,
আর একটা অক্ষ ছিল, 0 গুলুম 1 0 গুলুম 2। এরপরে আমার কি থাকছিল, খেয়াল করো, আমার উপরের দিকে ছিল হচ্ছে আমার ফুল, এই হচ্ছে ফুলের গর্ভাশয়, এই হচ্ছে তার গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, এইভাবে পালকের ন্যায় থাকে। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে তোমার আমার বিভিন্ন যেই স্ত্রী কেশরটা ছিল, স্ত্রী কেশরের সাথে আমরা জানি স্ত্রী কেশর এর আগে থাকে হচ্ছে আমাদের পুংকেশর। তাহলে স্ত্রী কেশরের নিচে কি থাকবে, 100% স্ত্রী কেশরের নিচে পুংকেশরই থাকবে। 100% এটুক তো আমরা বুঝতেছি যে 100% স্ত্রী কেশরের নিচে আমাদের কি থাকবে, পুংকেশরই থাকবে, তাই না? সো পুংকেশরের যে ঘটনাটা ঘটে এক্ষেত্রে এই যে দণ্ডটা এখান থেকে এমনি করে পুংকেশরটা এই একটা এটা, এবং 100% তিনটা দিতে হবে, কারণ এক পাশে তিনটা আর এক পাশে তিনটা থাকে। তাহলে এই যে অংশটুকু এটা আমি আঁকলাম হচ্ছে গর্ভকেশর, আর এই পাশের যে অংশটুকু আমি আঁকলাম এটা হচ্ছে আমাদের পুংকেশর। পুংকেশর লাগবে, ঠিক আছে? এখন এই ফুলটা আসলে কার মধ্যে ছিল, প্যালিয়ার মধ্যে ছিল। তো তুমি সুন্দর করে এখানে একটা প্যালিয়া আইকে দাও, এখানে একটা কি আইকে দাও, প্যালিয়া আইকে দাও এইভাবে। আর প্যালিয়া সহ ফুলটা কার মধ্যে ছিল, লেমা ঢাকনির মধ্যে ছিল। তাহলে সুন্দরভাবে তুমি ঢাকনি আইকে দাও। তাহলে এইটা হইতেছে একটা স্পাইকলেটের রৈখিক চিত্র, রেখার মাধ্যমে আমি স্পাইকলেটটাকে সহজে বুঝাইছি। তাহলে এইটা হচ্ছে আমাদের 0 গ্লুম কি, 0 গ্লুম 1, এইটা হচ্ছে আমাদের 0 গ্লুম 2। এর ফুলের আগেরটা, ফুল যার অক্ষে ছিল সেটা হচ্ছে আমাদের প্যালিয়া, সেটা কি আমাদের প্যালিয়া, আর এটা কি আমাদের লেমা। দেখো ইজি জিনিস, ইজি, একদমই ইজি জিনিস, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস একটু নিজে নিজে প্র্যাকটিস কইরো, খুব বেশি যে আসবে তা না, তবে বাই চান্স এনি বাই চান্স যদি বোর্ড কোশ্চেনে আমাদের আঁকতে বলে, এনি কাইন্ড অফ বোর্ড কোশ্চেনে যদি আমাদের আঁকতে বলে, তাহলে আমাদের মোটামুটি একটা এরকম চিত্র এঁকে দিলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা স্পাইকলেট কি জিনিস বুঝতে পারছি। তাহলে স্পাইকলেটের উদাহরণ আমরা পারছি ধান, গম, যে কোনো ঘাস। এখন দেখো উপরের দিকে আর একটা কাহিনী লিখছে, সেটা হচ্ছে বলছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম আসলে কি জিনিস? ক্যাপিচুলাম কিছুই না, আমি তোমাকে বলি, ক্যাপিচুলাম কিছুই না। ক্যাপিচুলামটা হচ্ছে সূর্যমুখী ফুল, দেখছো না? ওই সূর্যমুখী ফুলটা যেভাবে বিন্যস্ত থাকে যেই মঞ্জরি পত্রের উপর, সেটাই হচ্ছে আমাদের ক্যাপিচুলাম, সূর্যমুখী এবং গাঁদা ফুল, ঠিক আছে? একটু মোটা টাইপের, চওড়া হয়, বাস আমাদের জাস্ট এইটুক লাগবে। নিচের কোনটা ক্যাপিচুলামের উদাহরণ, গাঁদা এবং সূর্যমুখী, ভালো কথা। এখন আসো নিচের দিকে সাইমোস। সাইমোস মানে কি, যার বর্ধনটা নিয়ত, অর্থাৎ বর্ধন আবদ্ধ হয়ে গেছে, আর সে বাড়তে পারতেছে না, এটাই হচ্ছে সাইমোস। সাইমোসের উদাহরণ হচ্ছে মনে রাখবা সাজবা দিয়ে, সাজবা, তুমি কি করবা, সাজবা, এটা অনেক কাজে দিবে। শতে সাইমোস, জবাতে জবা, জবাতে শেষে জবাতে জবা, বাস। এখন আসো সেটা হচ্ছে ফুল সম্বন্ধে করার জন্য প্রয়োজনীয় জিনিসপাতি, এটা জাস্ট একটু রিডিং দিবা, এটা একদম একটু রিডিং দিবা খুব ভালো করে মনোযোগ সহকারে, এখান থেকে সেরকম কিছু লাগবে না। আমাদের লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। পুষ্পের পত্র কি কি আছে, যেরকম বাইরের দিকে বৃতি একটা পুষ্পের পাতা, আবার ভেতরে আছে কি আমাদের পাপড়ি বা দল, এটাও একটা পুষ্পের পাতা, উপবৃতিও থাকতে পারে, এটাও পুষ্পের পাতা। তাহলে এই যে মুকুল অবস্থা, অর্থাৎ একটা ফুল কেবল ফুটবে, এই মুকুল অবস্থায় এই ফুলের পাপড়িগুলা বা এই ফুলের বৃতিগুলা কিভাবে বিন্যস্ত ছিল, এটাই হচ্ছে এস্টিভেশন। এটাই কি বলছি, এস্টিভেশন। তাহলে এস্টিভেশনের সংজ্ঞাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো অথবা পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে, তাকে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যস্ত হতে পারে। যেরকম এরপর ছবিগুলাই দেখলে বুঝতেছো, ধরো মুকুল অবস্থায় তুমি একটা ফুলকে কেটে ফেলছো, ধরো এখানে এরকম একটা মুকুল ছিল, তাই না? এরকম একটা মুকুল ছিল, এখানে একটা ফুল ছিল, তুমি এই বরাবর কেটে দিছো, তারপরে তুমি উপর দিক থেকে হচ্ছে দেখতেছো, তখন তুমি দেখতে পাবা কি পাপড়িগুলা কি পরস্পরের সাথে যুক্ত আছে, নাই, তাহলে মুক্ত। প্রান্তের দিকে যুক্ত, তাহলে প্রান্তস্পর্শী। একটা সাথে আরেকটা ভেতরে ঢুকানো, তাহলে সেটা পাকানো বা টুইস্টেড। আচ্ছা, ইমব্রিকেট, দুইটা মুক্ত দুইটা বদ্ধ। কুইনকানসিয়াল, একটা মধ্যে বাকিগুলো বদ্ধ। ভেক্সিলারিটা হচ্ছে আলাদা বিন্যাস।
এখন তোমার এখান থেকে কি জানতে হবে, এই চিত্রমিত্র কিচ্ছু লাগবে না, তোমার মেইন জিনিসটা লাগবে হচ্ছে এমসিকিউ এর জন্য কি পড়বা। ফার্স্ট অফ অল দেখো ওপেন বা মুক্ত, এই জিনিসটা আসে মুক্ত, ওপেন বা কি মুক্ত, মনে রাখবা মুক্ত গন্ধ, মুক্ত গন্ধ, মুক্ত গন্ধ। আচ্ছা আরেকটা আসো, সেটা হচ্ছে জবা ফুলের উপবৃতি, আমি পড়াই দিব। আর ভালভেট মনে রাখবা আবাজ দিয়ে, কি মনে রাখবা আবাজ দিয়ে, আবাজ, আকন্দ, বাবলা আর জবা ফুলের বৃতি। আমি সব জবা ফুল নিয়ে কাহিনী আছে, আমি তোমাকে পড়াই দিচ্ছি। তার আগে উপরে আসো টুইস্টেড বা পাকানো, মনে রাখবা পাকানো জোকের দল, আমি কি বলছি, আমি বলছি পাকানো, পাকানো জোকের, জোকের দল মানে কি, পাকানো জোকের দল মানে জবার দলমন্ডল, জবার কি বলছি দলমন্ডল, আর কি বলছি পাকানো, ক আছে করবি, করবি, তাহলে জবা ফুলের দলমন্ডল আর করবিতে উদাহরণ কি টুইস্টেড। তাহলে আমাদের জবা নিয়ে সমস্যা হয়, জবার কি আছে, জবার আছে উপবৃতি, জবার উপবৃতি আছে, জবার কি আছে, জবার বৃতি আছে, জবার কি আছে বৃতি আছে, আর জবার কি আছে দলমন্ডল আছে, দলমন্ডল আছে মানে পাপড়ি আছে। তাহলে খেয়াল করো একদম প্রথমটা ছিল মুক্ত, তাহলে আমি প্রথমটা একদম প্রথমটাই লাগাই দিব। এরপরে কি ছিল মুক্ত, এরপরে ছিল ভালভেট, এরপরে কি ছিল ভালভেট বা প্রান্তস্পর্শী, আর দল মানে কি পাকানো, দল মানে কি পাকানো মানে টুইস্টেড। ঠিক আছে, তাহলে দেখো তুমি জাস্ট তিনটা লিখবা, যখন কোনো কনফিউশন হয়ে যায় এমসিকিউ তে তিনটা পরপর লিখবা, প্রথম দ্বিতীয় তিনটা লিখে দিবা, মুক্ত ভালভেট পাকানো, শেষ। আমরা নিচের দিকে চলে আসি, সেটা হচ্ছে ইমব্রিকেট। দেখো আমাদের গান ছিল একটা, মানে আমাদের একটা গায়ক ছিল কে 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 কে, তো আমরা তখন গাইতে বুঝে লাবো কো লাবো পে, এই গানটা আছে না, এই গানটা তো কে কে গাইছিল। তো ওই জিনিসটা আমরা যখন গাইতাম আমরা নিজেদের কে কে ভাবতাম, তো মনে রাখবা আই এম কে কে, কি বলছি আই এম কে কে, আই এম তে হচ্ছে ইমব্রিকেট, আই এম তে কি ইমব্রিকেট, কে কে, কে তে কৃষ্ণচূড়া আর কে তে হচ্ছে কালকাসুন্দা, কৃষ্ণচূড়া কালকাসুন্দা। কুইন কানসিয়াল, কুইক পেস বল, আমরা পেস বল কি খুব কুইক করি না, তাহলে পেস বল, পেয়ারা সরিষা, পেয়ারা সরিষা। আচ্ছা ভ্যাক্সিলারি মনে রাখবা সিমের ভ্যাকসিন, সিম গাছের ভ্যাকসিন দিবা, কিসের ভ্যাকসিন সিমের ভ্যাকসিন, ভ্যাকসিন ভ্যাকসিন সিমের ভ্যাকসিন, সিমতে সিম, সিমতে কি সিম, আর লাস্টে কি আছে ম, মতে হচ্ছে মটর, মতে মটরশুটি, বাস কাহিনী শেষ। এন্ডেসিয়াম শব্দের অর্থ হচ্ছে আমরা জানি পুংস্তবক, এখানে কি কি অংশ থাকে আমরা সেটা জাস্ট পড়ে ফেলবো, আর কিছু লাগবে না। আমাদের একটা ইম্পর্টেন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরাগধানী সর্বমুখ, পরাগধানী কি সর্বমুখ, কাদের ধানের পরাগধানী সর্বমুখ, এটা একদম 3 স্টার কোশ্চেন, আমাদের মুখস্থ রাখতেই হবে, ধানের পরাগধানী সর্বমুখ, বাস এখান থেকে আর কিছু লাগবে না। গাইনিসিয়াম মানে স্ত্রীস্তবক, কি কি থাকে, প্রতিটি সদস্যকে বলা হয় কার্পেল, স্ত্রীকে সর্বগর্ভপত্র, কার্পেলের গোড়া স্ফীত অংশ হলো আমাদের গর্ভাশয়, ওভারি যেটাকে বলা হয় গর্ভাশয় বা ওভারি, এরপরে ডিম্বাশয় একই জিনিস, স্টাইল আর স্টিগমা বা গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড, এই জাস্ট পার্টগুলো পড়তে হবে। আর পেরিয়ান্থ বা পুষ্পপুট কি জিনিস, এই কথাটা আমাদের কতে আসে, আমাদের এমসিকিউ তে আসে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটা উদ্ভিদের বৃতি থাকে, তাই না, বৃতি হচ্ছে আবরণ, আর ভেতরে থাকে পাপড়ি, পাপড়িটাকে বলা হয় হচ্ছে আমাদের দল। তাহলে কখনো কখনো কোনো ফুলের এই পাপড়ি আর দল আকার আকৃতি রং সেম হয়ে যায়, অর্থাৎ তুমি এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারতেছো না, যেটা কি আসলে পাপড়ি না এটা আসলে দলের বা এটা কি আসলে বৃতির অংশ। ঠিক আছে, তো যখন এরকম হয়ে যায় অর্থাৎ বৃতি একটা ফুলের বৃতি এবং দলকে যখন আকৃতি বর্ণে পৃথক করা যায় না, অর্থাৎ দেখতে এরা একই রকম দেখায়, তখন এদেরকে পেরিয়ান্স বা পুষ্পপুট বলা হয়। এবং পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হয়, ট দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা ত দিয়ে শুরু হবে, টেপাল বলা হয়, কি বলা হয় টেপাল বলা হয়। বাস এখান থেকে আর কিচ্ছু লাগবে না আমাদের, সরাসরি আমরা চলে আসবো হচ্ছে এর পরের পার্টে, সেটা হচ্ছে প্লাসেন্টেশনটা আমাদের লাগবে। এরপরে বাকি যে আমি যেগুলি বাদ দিতেছি এগুলি জাস্ট বাদ দিবা, নাহলে জাস্ট রিডিং করবা। প্লাসেন্টেশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো আমাদের একটা ফুলের, আমরা একটা ফুল আঁকি, ঠিক আছে, আমরা একটা ফুল আঁকি, ফুল আঁকি, ধরো এইটা, এটা হচ্ছে আমাদের বৃতি, এটা কি আমাদের বৃতি, এটা হচ্ছে আমাদের উপবৃতি, উপবৃতি। এখন এই মাঝখানে যে অংশটা আঁকলাম এটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক, তাই না, এর উপরের দিকে এইভাবে এইভাবে থাকে হচ্ছে আমাদের কি দল বা পাপড়ি, তাহলে এটা হচ্ছে আমাদের দলমণ্ডল বা যেটাকে আমরা বলি পাপড়ি। ঠিক আছে, এবং গর্ভাশয়ের চারদিক থেকে বিন্যস্ত থাকে হচ্ছে আমাদের পুংকেশর, কি থাকে আমাদের
পুংকেশরগুলো অবস্থান করে। ঠিক আছে, সো আমাদের যে ঘটনাটা এখানে ঘটছে যে এই যে ভেতরের যে জায়গাটা, আমি ভেতরের জায়গাটাকে আমি একটু হলুদ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গর্ভাশয়, তাই না? এটা আমরা মোটামুটি সবাই জানি। এই জায়গাটার নাম হচ্ছে গর্ভাশয়। এই জায়গাটার নাম হচ্ছে আমাদের গর্ভাশয়। তাহলে গর্ভাশয় কি তৈরি হয়? ডিম্বক তৈরি হয়। গর্ভাশয় কি তৈরি হয়? ডিম্বক তৈরি হয়। তাহলে ধরো আমরা এই গর্ভাশয়টাকে একটু অংশটাকে এই জায়গায় কেটে নিয়ে আসছি, বুঝার সুবিধার্থে আমরা একটু কেটে নিয়ে আসছি। তুমি দেখতে পাইতেছো যে এই হচ্ছে আমার গর্ভাশয়। গর্ভাশয়ের এমন একটা টিস্যু আছে, এমন একটা কি আছে? টিস্যু আছে, যেই টিস্যু থেকে আমার এই পাশে ডিম্বক গুলা তৈরি হইতেছে। এই পাশে কি তৈরি হইতেছে? ডিম্বক তৈরি হইতেছে। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে কি? ডিম্বক। গর্ভাশয়ের মধ্যে তো ডিম্বক তৈরি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ডিম্বক। এটা কি আমাদের ডিম্বক। তাহলে আর এই মাঝখানে যে টিস্যু থেকে আমার এই ডিম্বকটা তৈরি হয়েছে তার নাম হইতেছে অমরা। ইংলিশে যেটাকে বলা হয় হচ্ছে প্লাসেন্টা। তাহলে এই প্লাসেন্টার সাপেক্ষে ডিম্বকগুলা কিভাবে বিন্যস্ত থাকে সেটাই হচ্ছে প্লাসেন্টেশন। আমি কি বলছি? এই প্লাসেন্টার সাপেক্ষে এই যে প্লাসেন্টার সাপেক্ষে এই ডিম্বকগুলা কিভাবে বিন্যস্ত থাকে, সেটা কি গোলাকারে, সেটা নাকি পাশের দিকে, নাকি উপরের দিকে, নিচের দিকে, কিভাবে বিন্যস্ত থাকে? যেরকম এটা একভাবে বিন্যস্ত দেখাইছি, এটা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আছে, কিভাবে বিন্যস্ত থাকে সেটাকে প্লাসেন্টেশন বলা হয়। তাহলে আমরা প্লাসেন্টেশন বের করি হচ্ছে আমরা গর্ভাশয়টাকে এভাবে স্লাইস করে কেটে ফেলি, এভাবে সরাসরি প্রস্থচ্ছেদ করি, তারপরে আমরা উপর দিক থেকে দেখি। দেখলে আমরা কিছু টাইপ পাই। যেরকম এক নম্বরে বলা হয়েছে, সেটা হচ্ছে উপরের দিকে দেখো, এক নম্বরে বলা হয়েছে মার্জিনাল, মানে কি এক প্রান্তের দিকে এই দেখো একটা ডিম্বকটা ঝুলে আছে, এইখানে হচ্ছে তোর অমরা, এইখান থেকে হচ্ছে আমাদের সেই ওভামটা বা ডিম্বকটা ঝরে আসে। তাহলে এটা কি? মার্জিনাল। এটাকে কি বলবো আমরা? মার্জিনাল। আর মার্জিনালটাকে পড়বা মজার সিম। কি বলছি? মজার সিম। এর আগে পড়ছি সিমের ভ্যাকসিন, এখন হচ্ছে মজার সিম। সিমতে সিম, মতে মটরশুটি। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যাক্সাইল বা অক্ষীয়। দেখো অক্ষীয়, এইটা হচ্ছে অক্ষীয়। এই যে একটা অক্ষ, খেয়াল করো আমার এই আঙ্গুলটা বা এই কলমটার দিক খেয়াল করো, এই একটা অক্ষের সাপেক্ষে, এই একটা অক্ষের সাপেক্ষে এরকম করে তুমি যদি একটা অক্ষ কল্পনা করো, তাহলে এই একটা অক্ষের সাপেক্ষে হচ্ছে আমার বাকি ডিম্বকগুলা বিন্যস্ত। বলতে পারো ভাই এখানে তো আমার অক্ষ আছে, না। পার্থক্য হচ্ছে এখানে অনেকগুলা প্রকোষ্ঠ থাকবে, এখানে একটা প্রকোষ্ঠ, এখানে এক প্রকোষ্ঠ, কিন্তু এখানে একটাই প্রকোষ্ঠ। তাহলে যার প্রকোষ্ঠ একটা, সেটা হয় হচ্ছে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। মধ্যর দিক থেকে, মধ্যম একদম সেন্টার থেকে মুক্তভাবে সব দিকে গেছে। কিন্তু এইখানে কি হয়েছে? মুক্ত না, একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে ডিম্বকটা আছে। তাহলে এখন এক্সাইলটাকে পড়বা হচ্ছে এক্সাইল, এক্সাইল মানে হচ্ছে একটা, ঢের, জবাব, একটা সুন্দর জবাব। তাহলে জবাতে জবাব, ঢেরতে ঢেরস। আচ্ছা, ফ্রি সেন্ট্রাল, ফ্রি মানে কি? মুক্ত। তাহলে মনে রাখবা হচ্ছে ফ্রি তৃণ, ফ্রি তৃণ দিয়ে মনে রাখবা, অর্থাৎ ত্রিতে ততে তুত আর নতে হচ্ছে নুনিয়া শাক। আচ্ছা, আরেকটা কি আছে? প্যারাইটাল। প্যারাইটাল মানে কি? প্যারাইটাল লেয়ার মানে কি? প্রাচীর, মানে একদম গা ঘেঁষে। দেখছো গা ঘেঁষে আছে, এই যে একটা, এটা কি? গা ঘেঁষে আছে। তাহলে প্যারাইটাল বা বহু প্রান্তীয়, প্রান্তের দিক, এই প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, বহু প্রান্তীয়। মনে রাখবা বহু প্রান্তটাকে পড়বা হচ্ছে পচা লাশ, পতে হচ্ছে প্রান্তীয়, বহু প্রান্তীয়, পচাতে বহু প্রান্তীয়, লাশ, লাতে হচ্ছে লাউ, তাহলে বসাতে শাসা, তাহলে বসাতে শশা। সুপারফিশিয়াল মানে কি? গাত্রীয়। সুপারফিশিয়াল দেখো গাত্রীয়, অর্থাৎ গা ঘেঁষে, সারা গা ঘেঁষেই আছে, সুপারফিশিয়াল। মনে রাখবা হচ্ছে সুপার সাপ, সাথে শাপলা, পথে পদ্ম। শশা আর লাউ, এই জিনিসটা যেন ঝামেলা ফিটায় না ফেলে। শশা বললে বহুপ্রান্তীয়, শাপলা বললে সুপারফিশিয়াল। ঠিক আছে, আর একটা আছে দেখো ব্যাসাল বা মূলের দিক আছে, আর এপিকাল মানে শীর্ষ, উপর দিক থেকে তৈরি হয়েছে। ব্যাসাল মানে হচ্ছে মূলীয়, ব্যাসাল মানে কি? মূলীয়, মূল থেকে তৈরি হয়েছে, নিচের থেকে তৈরি হয়েছে। আর এপিকাল মানে, এপিকাল শব্দের অর্থই হচ্ছে
টিস্যু পড়ানোর সময় পড়াইছি, শীর্ষ, শীর্ষ উপরের দিক থেকে আসে। তাহলে এপিক্যাল মানে উপরের দিক থেকে আসে, মূলে মানে নিচ থেকে আসে। তাহলে এই দুইটার উদাহরণ কি দেখো, সেটা হচ্ছে মূলে ত্রিশুধা, পড়বা কি মূলে, মূলে কি ত্রিশুধা, ত্রিতে ত্রিতে ত্রিধারা, সুতে সূর্যমুখী, ধাতে কি ধান। তাহলে ধানে আমরা কি পাবো, ব্যাসাল পাবো, খুবই গুরুত্বপূর্ণ। এপিক্যাল মানে শীর্ষক, মনে রাখবা ধ্বনি আর শীর্ষ লাল, ধ্বনি আর শীর্ষ কি লাল, ধ্বনিয়া শীর্ষতে এপিক্যাল, লাল, লালতে লাল পাতা, বাস কাহিনী শেষ। এখন আসো ফলের মধ্যে, ফল থেকে আমি যেই পাঁচটা পয়েন্ট দাগাই দিব, এর বেশি পড়তে যাবে না। 1 নম্বর অপ্রকৃত ফল কি কি, আপেল কাঁঠাল, অপ্রকৃত ফল আপেল কাঁঠাল। গুচ্ছিত ফলের একটা উদাহরণ আতা গুতা, গুচ্ছিত আতা ফল। আচ্ছা লিগিউম, লিগিউম, লিগিউমের মধ্যে মনে রাখবা সিমের ম মটরের ম, লিগিউম সিমের ম মটরের ম। আচ্ছা যৌগিক ফলের উদাহরণ আর নিচের দিকে সরোসিসের উদাহরণ, কই 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 একই। সরোসিস মানে স্বর রস, উল্টা করে পড়ে রস, তাহলে রস থাকে কার, রসের মধ্যে নামের মধ্যে রস আছে, আনারস আর কাঁঠাল একই সাথে যৌগিক, একই সাথে সরোসিস। আচ্ছা লাস্টে একটা কথা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে ক্যারিওপসিস মানে হচ্ছে ধান গম, আর বেরি দেখো আমরা পড়ি না, আমরা একটা গান পড়ছিলাম হোয়াই দিস কলা বেরি ডিশ, তো সেই যে কলা, কলার সাথে বেরি, আর মনে রাখবা বেরি মানে হচ্ছে বেটো মানে খাটো, বেটো টোতে হচ্ছে টমেটো। এখান থেকে আর কিছু পাওয়া লাগবে না, পেপে ড্রুপ হেসপেরিডিয়াম কিচ্ছু লাগবে না আমাদের। সরাসরি চলে আসি পুষ্প সংকেতে। আসলে প্রথম কথাটা এখান থেকে আসবে, পুষ্প সংকেতের যে ফুল মিনিংটা, পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, পুষ্পের স্তবকের সদস্য সংখ্যা, অবস্থান, তাদের সম অসম সংযুক্তি, মঞ্জুরি পত্রের উপস্থিতি অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে, এটা একটা কি সংকেত, তাহলে সংকেত কি হয়, সাংকেতিক চিহ্ন হয়। এটা বললাম কোনো ছবি হয় না, প্রতীক হয় ছবি, সংকেত হয় সাংকেতিক চিহ্ন, প্রকাশ করা হয় তাকে পুষ্প সংকেত বলে। এবং তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই পুষ্প সংকেতের জন্য ইংরেজি বর্ণমালা তোমার লাগবে না, বাংলা বর্ণমালা কি কি লাগে এইটা সুন্দর করে একটু রিডিং দিবা, বাস এটা সুন্দর করে রিডিং দিবা। এবং সমসংযোগ, অসমসংযোগ, অধিগর্ভ আর অধগর্ভের এই 4টা পয়েন্ট একটু দেখবা। সমসংযোগ মানে কি, একটা সাথে আর একটা লেগে আছে, লেগে আসা বুঝালে এইভাবে বোঝানো যায়, আবার সরাসরি দাগ দিয়ে বোঝানো যায়। ধরো ধরো পাপড়ি, এই পাপড়ির সাথে আমাদের যেই পুংকেশরগুলা, এই পুংকেশরগুলা লেগে আছে, তাহলে আমি এইভাবেও দিতে পারি, আবার এইভাবেও দিতে পারি। ঠিক আছে, আমি তোমাকে বুঝাতে পারছি? দ্যাটস ইট। এখান থেকে আর কিচ্ছু পাওয়া লাগবে না, এগুলি পদ্ধতি কিছুই তোমার লাগবে না, তুমি জাস্ট উপরে ওই কটা একটু মনে রাখো। যদি মনে চায় তুমি এখান থেকে সুন্দর মতো একটু রিডিং দিতে পারো, সুন্দর মতো এখান থেকে একটু রিডিং দিতে পারো। আচ্ছা এখন কথা হচ্ছে পুষ্প প্রতীক কাকে বলে এবং জবা ফুলের পুষ্প প্রতীক আঁকো, এই কোশ্চেনটা আমাদের সিকিউতে আসে, এই কোশ্চেনটা আমাদের সিকিউতে আসে। ফার্স্ট অফ অল পুষ্প প্রতীক কাকে বলে, সেটা হচ্ছে যেই প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় বিভিন্ন স্তবকের পুষ্পগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ ইত্যাদি দেখানো হয় তাকে পুষ্প প্রতীক বলে। অর্থাৎ পুষ্প সংকেত আর পুষ্প প্রতীক সংজ্ঞা সেম, ওইটা ছিল সংকেতের মাধ্যমে আর এটা হচ্ছে প্রতীকের মাধ্যমে, অর্থাৎ ছবি আঁকার মাধ্যমে। তাহলে এখন আমরা অ্যাকচুয়ালি এই ছবিটা আঁকবো, এই ছবিটা অ্যাকচুয়ালি আঁকবো, আসো, কারণ এইটা আমাদের সিকিউতে আসে। ঠিক আছে, সিকিউতে আসে, খুবই আসে, মাঝে মাঝেই আসে, দেখা যায়। সো লেটস গো। ধরো এইটা হচ্ছে আমার একটা ফুল গাছ, ঠিক আছে, এমনি না, ধরো এইটা হচ্ছে আমার একটা ফুল গাছ, ধরু কি করতেছি, ধরো এটা একটা আমাদের ফুল গাছ, ঠিক আছে, এইভাবে করে একটা ফুল জন্মাইছে। তাহলে এইটা হচ্ছে তার সেই কাণ্ড ছিল, এটা কি ছিল, এটা হচ্ছে তার একটা কাণ্ড। খেয়াল করে একটা জিনিস একটু খেয়াল করে আমি তোমার একটা জিনিস বুঝাবো। তাহলে আমাদের এই যে কাণ্ডের যে অক্ষটা, এটা না দেই, কাণ্ডের যে অক্ষটা তুমি দেখতে পাইতেছো, কাণ্ডের যেই অক্ষটা তুমি দেখতে পাচ্ছ, যে অক্ষ বরাবর কাণ্ডটা বিস্তৃত, এই যে কাণ্ডটা বিস্তৃত পাইছো, দেখতে পাইছো যে কাণ্ডটা বিস্তৃত এইভাবে, এইটাকে বলা হয় মাতৃ অক্ষ। এটাকে কি বলা হয়, মাতৃ অক্ষ। আর যেই অক্ষের সাপেক্ষে একটা ফুল অবস্থান করতেছে,
এইটা হচ্ছে আমাদের পুষ্পাক্ষ। তো আমাদের জবা ফুলের আমরা আঁকতেছি কি একটা জবা ফুলের পুষ্প প্রতীক সবসময় মাতৃ অক্ষের সাপেক্ষে আঁকতে হয়। কি অক্ষের সাপেক্ষে? মাতৃ অক্ষের সাপেক্ষে। এই জন্য আমরা মাতৃ অক্ষের আঁকার জন্য একটা গোল দাগ নেই। এখন মাতৃ এক প্রতিসম ফুলের বেলায় মাতৃ অক্ষের মাঝ বরাবর একটা দাগ দেওয়া হয়, বোঝানো হয় এটা এক প্রতিসম ফল। কিন্তু আমরা জানি জবা ফুল হচ্ছে বহু প্রতিসম ফুল। তুমি জবা ফুল থেকে বিভিন্ন দিক থেকে কাটলেও প্রতিসমতা ঠিক থাকে। প্রতিসমতা কি থাকে? ঠিক থাকে। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো। আর তার জন্য বহু প্রতিসম বোঝার জন্য আমরা হচ্ছে এইভাবে একটা যোগ চিহ্ন দিয়ে দিই গোলের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? মাতৃ অক্ষ। তো আমরা আকার সুবিধার্থে আমরা প্রথমেই অ্যাকচুয়ালি গড়ভাষয়টা আইকে নিব। কি আইকে নিব? গড়ভাষয়টা আইকে নিব। ঠিক আছে, তো আমরা জানি যে একটা ঢের জবাব অর্থাৎ এক্সাইল আমাদের যে গর্ভাশয় বা প্লাসেন্টেশনের মধ্যে ছিল গর্ভাশয়, সেটা হচ্ছে অক্ষীয় ছিল, তাই না? তাহলে অক্ষীয়র জন্য হচ্ছে একটু বিভিন্ন প্রকোষ্ঠ করতে হবে। এরকম করে একটু প্রকোষ্ঠ করে দিবা, এবং প্রকোষ্ঠের ভেতর হচ্ছে আমার এখানে যে ডিম্বকগুলা ছিল সেই ডিম্বকগুলা এইভাবে বিন্যস্ত থাকে, তাই না? এভাবে ডিম্বকগুলা বিন্যস্ত থাকে। তাহলে আমাদের গর্ভাশয় আঁকা শেষ। আমরা গর্ভাশয়টাকে একটু ডাবল লেয়ারে প্রকাশ করব। একটু ডাবল লেয়ার দিয়ে দিলাম। তাহলে গর্ভাশয় মানে কি? স্ত্রীস্তবক আমার আঁকা শেষ। স্ত্রীস্তবকের পরে আসলে কি থাকবে? পুংস্তবক, অর্থাৎ পুংকেশর থাকবে। তো পুংকেশরগুলা দিয়েই হচ্ছে আমরা এইভাবে পুংকেশরগুলা দিব হচ্ছে আমরা এইভাবে। দেখো, আমরা ছোটবেলায় সূর্য যেভাবে আঁকতাম ঠিক সেভাবে সূর্যগুলা এঁকে দিব। একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, বড় ছোট, বড় ছোট, বড় ছোট, বাস। তাহলে এই জিনিসটা আমরা কি আঁকলাম? একটা গর্ভাশয়ের উপরে পুং স্তবকটা আঁকলাম। আচ্ছা, আমরা আপাতত মাতৃ অক্ষটা মুছে দিচ্ছি। তোমাকে বোঝার জন্য প্রথমে আঁকছিলাম যে মাতৃ অক্ষের সাপেক্ষে আমরা আঁকতেছি, মাতৃ অক্ষটা আমরা সবার লাস্টে দিব। তো এখন একটা পুষ্পাক্ষ বলতেছি, একটা গর্ভাশয় যে আঁকলাম, এই গর্ভাশয়ের পরে আসলে কি থাকবে? গর্ভাশয়ের পরে পুং স্তবক থাকবে, পুং স্তবক আঁকলাম। এখন পুং স্তবকের পরে আসলে আমাদের কি থাকে? আমরা সবাই জানি পুং স্তবকের পরে হচ্ছে আমাদের দল থাকে, অর্থাৎ পাপড়ি থাকে। এখন আমরা জানি, আমি তোমাকে একটু আগে পড়েছিলাম, পাকানো জোকের দল, অর্থাৎ আমাদের পাপড়িগুলা পাকানো থাকে, টুইস্টেড। কিভাবে টুইস্টেড আঁকবো? টুইস্টেড কিভাবে আঁকবো? দেখো, পাঁচটা পাপড়ি, পাঁচটা দল থাকবে, তাহলে আমরা এইভাবে আঁকবো। আমার আঁকাটা একটু খেয়াল করো। তাহলে এইটা একটা পাপড়ির একটা প্রান্ত মুক্ত। কি বলছি? একটা পাপড়ির একটা প্রান্ত কি? মুক্ত। আর একটা পাপড়ি আর একটা পাপড়ির মধ্যে ঢুকে যাবে এইভাবে। বুঝতে পারছি? তাহলে দেখো, এইটা একটা পাপড়ি, তাহলে এই পাপড়ির দুইটা প্রান্ত থাকে, দুইটা প্রান্ত আছে না? এই একটা, এই প্রান্তটা মুক্ত, আর এই প্রান্তটা কি? আর একটা দ্বারা বদ্ধ। অনুরূপ ভাবে প্রত্যেকটা পাপড়ি এইভাবে তুমি আইকে যাবা। এইটা বদ্ধ, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের মুক্ত। এটা হবে কি? আমাদের মুক্ত। আবার এইটা বদ্ধ, তাহলে এইটাও হচ্ছে আমাদের হবে হচ্ছে মুক্ত। এটা আমাদের হবে কি? মুক্ত। তাহলে আমাদের পাপড়ি আঁকা শেষ। টোটাল সুন্দর করে পাঁচটা পাপড়ি বা পাঁচটা দল এঁকে ফেললাম। এখন আর একটা মজার কথা আছে। মজার কথা হচ্ছে আমরা জানি কি জানি যে আমাদের, তাহলে আমরা একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে 1 নাম্বার গর্ভাশয়ের যে অম্রা বিন্যাস, সেটা হচ্ছে আমাদের অক্ষীয়। সেটা কি? আমরা অক্ষীয়। এই জিনিসগুলো আমাদের জানতে হবে আঁকার জন্য। অক্ষীয়টা আমরা আঁকছি। 2 নাম্বার, সেটা হচ্ছে জবা ফুলের যেই পুংকেশরগুলো আছে, অর্থাৎ পুংকেশরের সাথে আমার যে দলটা আছে সেই দলটা আসলে কি থাকে? সংযুক্ত অবস্থায় থাকে। কি থাকে? সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ ফুলের দলমণ্ডলের সাথে পুংকেশরগুলো লেপ্টে থাকে। এবং আমি আরো বললাম যে আমাদের যে দলমণ্ডল, সেই দলমণ্ডলের বিন্যাসটা কিরকম? পাকানো বা টুইস্টেড।
পাকানো বা টুইস্টেড। এখন এই 2 নাম্বার পয়েন্টটা খেয়াল করো যে পুং আর দল সংযুক্ত, তাহলে আমার এইখানে হচ্ছে পুংকেশরগুলা আর দলমণ্ডলটা কিভাবে আমরা সংযুক্ত দেখাবো, এইটার জন্য আমরা জাস্ট কি করব, কিছু দাগ দিয়ে এটার সাথে যুক্ত করে দিব, কিছু দাগ দিয়ে এই দলমণ্ডলের সাথে যেই আকারটা গোলাকার দিছি তার সাথে যুক্ত করে দিছি, ঠিক আছে, তার সাথে যুক্ত করে দিছি, তাইলেই আসলে আমাদের বোঝানো যাবে যে এটা আসলে পরস্পরের সাথে লেপ্টে আছে বা যুক্ত অবস্থায় আছে। তাহলে আমাদের মেইন স্ট্রাকচার আঁকা শেষ, মেইন স্ট্রাকচার আঁকা প্রায় শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের আরেকটু লাস্টের দিকে পার্ট যেটা আছে সেটা হচ্ছে দলমণ্ডল আঁকছি। তাহলে দলমণ্ডলের পরে কি আঁকতে হবে আমাদের, বৃতি, দলমণ্ডলের পর বৃতি। তাহলে আমরা কি জানি যে আমাদের জবা ফুলের বৃতি, এই জবা ফুলের বৃতিটা হচ্ছে ভালভেট, মানে কি প্রান্তস্পর্শী, প্রান্তের দিকে স্পর্শ করে। তাহলে সেটা কিভাবে আঁকবো, সেটা আঁকার জন্য ধরো আমি আর একটা কালার নিলাম, এই কালারটা নিলাম, দেখো আমি কিভাবে আঁকি। 3টা 4টা 5টা। এখন এরা তো মুক্ত হয়ে গেছে, কারণ এই 2 প্রান্ত কারোর সাথে যুক্ত নয়। তাহলে যুক্ত করার জন্য আমরা এরকম করে পরস্পরের সাথে যুক্ত করে দিব, এরকম করে একটার সাথে একটা, দেখো প্রান্তের সাথে 2 প্রান্ত স্পর্শ করছে, এই জন্য নামটা হয়ে গেছে প্রান্তস্পর্শী। কি হয়ে গেছে, প্রান্তস্পর্শী। আচ্ছা, লাস্টের দিকে আমাদের কি আছে, লাস্টের দিকে আমাদের আছে হচ্ছে উপবৃতি, জবা ফুলের উপবৃতি আছে। এবং উপবৃতিটা কি, উপবৃতি আমরা সবাই জানি মুক্ত অবস্থায় থাকে। উপবৃতি কি অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে। তাহলে আমরা আরেকটা অন্য কালার নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ধরো উপবৃতি আছে, এই 1 2 3 4 5, বাস এভাবে ছোট্ট চিকন করে একে দিয়ে আসবা। তাহলে এই হয়ে গেল কি আমাদের উপবৃতি। এন্ড লাস্ট অফ অল তুমি এইখানে উপরের দিকে একটা কি দিতে পারতেছো, সুন্দরভাবে একটা মাতৃ অক্ষ দিয়ে দিলা। এরপরে তুমি লেভেল খুললা, আসো আমরা লেভেলিং এ যাই। তাহলে এইটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ, এটা কি আমাদের মাতৃ অক্ষ, শেষেরটা কি আমাদের উপবৃতি, শেষেরটা কি আমাদের উপবৃতি। উপবৃতি কি বলছি, মুক্ত, তাহলে ব্র্যাকেটে লিখে দিবা মুক্ত, ব্র্যাকেটে কি লিখে দিবা মুক্ত। তারপরে আমরা কি বলছি, ভেতরেরটা হচ্ছে বৃতি, ভেতরেরটা কি বলছি বৃতি। বৃতি কি, বৃতি হচ্ছে প্রান্তস্পর্শী, বৃত কি প্রান্তস্পর্শী, ব্র্যাকেটে লিখে দিবা। ভেতরেরটা কি আছে আমাদের দল, দলও কি বলছি পাকানো, দলও কি বলছি পাকানো। আচ্ছা, ভেতরে কি আছে আমাদের পুংকেশর, এই যে জায়গাটা কি আছে পুংকেশর। আচ্ছা, পুংকেশরের মধ্যে কি আছে, নিচের দিকে একদম ভেতরে আছে গর্ভাশয়। আমরা জানি গর্ভাশয় আমরা বিন্যাস কিরকম, অক্ষীয়, ব্র্যাকেটে লিখে দিলা অক্ষীয়। নিচে তুমি সুন্দরভাবে লিখে দিলা কি, একটা জবা ফুলের পুষ্প প্রতীক। তাহলে ফিগার, ফিগার একদম পরীক্ষা হলে কিভাবে লিখে দিবা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। ফিগার হচ্ছে জবা, জবা ফুলের কি জিনিস, পুষ্প, পুষ্প প্রতীক, জবা ফুলের পুষ্প প্রতীক। দেখো দ্যাটস অল আমাদের একটা জবা ফুলের পুষ্প প্রতীক। আমরা যদি এভাবে আইকে দিয়ে আসতে পারি, একে দিয়ে আসতে পারি, এনাফ, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না আমাদের। সো চলো আমরা বইয়ের মধ্যে আবার ফিরে আসি। এখন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। আমরা জানি পোয়েসি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, পোয়েসি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। এখান থেকে কিচ্ছু তোমার পড়া লাগবে না, এইটা আমি আগেই এঁকে দিছি, দেখছো এটা আমি আগেই এঁকে দিছি, ঠিক আছে। এখান থেকে আকার আর কিছু নেই, আকার আর একটা জিনিস আছে সেটা আমরা একটু পরেই আঁকবো। এই যে এখন আসো একবীজপত্রী উদ্ভিদের গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখো আমি একটা সুন্দর ছন্দ লিখে দিছি, সেটা হচ্ছে একটা পোলা চুল স্পাইক করে সব বাসায় উল মানে কি, শুল মানে সুতা, এই উল ক্যারি করে বেড়ায়। আমি তোমাকে কি বলছি, ছন্দটা কি বলছি, আমি ছন্দটাই বলছি একটা পোলা, একটা পোলা, একটা পোলা চুল স্পাইক করে সব বাসায় উল ক্যারি করে বেড়ায়। একটা লাইনে তোমার সবগুলো শনাক্ত করে বৈশিষ্ট্য শেষ। দেখো ফার্স্টে তুমি একটা জিনিস খেয়াল করো যে সব বাসায়, সবতে বলছি হচ্ছে পরাগধানী সর্বমুখ, মানে পরাগধানীগুলা পুংস্তবকের যে পরাগধানীটা থাকে সেই পরাগধানীটা সব দিকে ছড়ায় ছিটায় থাকে। আচ্ছা,
এবং আমি তোমাকে বলছি যে পোলাটা চুল স্পাইক করে, অর্থাৎ এদের পুষ্প বিন্যাস বা মঞ্জুরির বিন্যাসটা হচ্ছে স্পাইকলেট। কি জিনিস? স্পাইকলেট। ঠিক আছে, তো এই যেই আমাদের একটা পোলা, এই পোলাতে হচ্ছে মনে রাখতে হবে গর্ভমুণ্ড পালকের ন্যায়, গর্ভমুণ্ড পালকের ন্যায়। তুমি যদি আমার ছবিটা দেখে আসো, আমি ছবিটা তোমাকে দেখাচ্ছি, কই গেল ছবিটা? ইয়েস, কই কই কই, এর পরেরটা এই জায়গাটায় তুমি একটু চিন্তা করো। এটা হচ্ছে তার গর্ভদণ্ড, তাই না? এটা হচ্ছে তার গর্ভাশয়, এটা হচ্ছে তার কি ছিল? গর্ভাশয়। আর লাস্টের দিকটা পার্ট মাথাটা হচ্ছে তার গর্ভমুণ্ড। এদের গর্ভদণ্ডটা খুব সংক্ষিপ্ত থাকে। দেখো গর্ভমুণ্ডটা আসলে কিসের মতো? পালকের মতো, মনে হচ্ছে পাখি পাখা একটা পাখা দিয়ে উঠতেছে। এই জন্যই বলা হয়েছে গর্ভমুণ্ড কিসের মতো? পালকের মতো। গর্ভমুণ্ড কিসের মতো? পালকের মতো। আচ্ছা, গর্ভমুণ্ড পালকের মতো হলো, গর্ভমুণ্ড পালকের মতো হলো, এটা আমরা বুঝতে পারছি। এবং এখানে একটা কথা আছে, একটা পোলা, একটাতে কি দেখো গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং আরেকটা কথা খেয়াল করো, সেটা হচ্ছে বাসায়, বাসায় কি ক্যারি করে? উল ক্যারি করে। উল, উলতে হচ্ছে পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট। পাতায় ছোট ছোট একটা লিগিউল পাওয়া যায়। আচ্ছা, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ক্যারি। ক্যারিতে হচ্ছে এদের যে ফল, মানে আমরা যে ধানটা খাই, এটার ফলের টাইপ হচ্ছে ক্যারিওপসিস। তাহলে এবং এবং আমরা সবাই এর আগেই পড়ে আসছি যে আমাদের ধানের অম্রা বিন্যাস হচ্ছে মূলীয়। ধানের অম্রা বিন্যাস কি? এটা একদম টানা মুখস্থ রাখতে হবে। মূলীয় খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। আর ধান যেহেতু ঘাস, সকল ঘাস পর্বের কাণ্ড নলাকার হয় আর মধ্য পর্ব ফাঁপা হয়। দেখো 8টা বৈশিষ্ট্য, 8টাই আমি তোমাকে মুখস্থ করে দিচ্ছি। এখন নিচের দিকে কি লাগবে? নিচের দিক থেকে আমাদের এই যে ছবিটা, পুষ্প প্রতীকটা আমাদের জানতে হবে। পুষ্প প্রতীকটা আমাদের জানতে হবে। পুষ্প প্রতীকের মাতৃ অক্ষের নিচে থাকবে হচ্ছে প্যালিয়া। প্যালিয়ার নিচে টোটাল ফুল টাকতে হবে কিভাবে? গর্ভাশয় দিব, এই পাশ দিয়ে আমরা এইভাবে কি আঁকতেছি? এক একটা পুংকেশর। কি আঁকতেছি? পুংকেশর আঁকতেছি, পুংকেশর আঁকতেছি। একে দাও, একে দিয়ে 3 3 কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা, সাথে হচ্ছে নিচে ছোট ছোট লোডিকিউল লেমা। বাস, কাহিনী শেষ, কাহিনী শেষ। এই ছবি আঁকা কোনো ব্যাপার, জাস্ট একবার করে প্র্যাকটিস করো। এই ছবিটা পুষ্প প্রতীকটা দিতে হয়, আর মাঝে মাঝে পুষ্প প্রতীক চায়, মাঝে মাঝে উপরের এই বৈশিষ্ট্যগুলো যায়। সবই বলে আমি তোমাকে পড়াই দিছি। আচ্ছা, এখন এইখানে একটা কথা আছে, এর পরের পৃষ্ঠায় চলে আসো, সেটা হচ্ছে পুষ্পপুট বা লোডিকিউল আসলে কি জিনিস। দেখো পুষ্পপুট আমি একটু আগে পড়াইছি যে আমাদের দল আর বৃতির মধ্যে যখন ডিফারেন্সিয়েট করতে পারবো না, তখন সেটাকে বলা হয় পুষ্পপুট। তো সব ফুলে যে পুষ্পপুট থাকবে এরকম কোনো কথা নাই। আবার পুষ্পপুট থাকলেও যে সেটা একদম পরিষ্কার ভাবে তুমি দেখতে পারবা এবং আসলেই বলতে পারবা যে এটা আসলেই অ্যাকচুয়ালি পুষ্পপুট, তুমি এটা সম্ভব না সব ফুলের ক্ষেত্রে। কখনো কখনো এই পুষ্পপুটের মতো কিছু অংশ দেখা যায়, এটা তুমি ফেলায়ও দিতে পারবা না, আবার তুমি একদম 100% সিউরিটিতে বলতে পারবা না যে এটা আসলে পুষ্পপুট। তখন এদেরকে বলা হয় হচ্ছে লোডিকিউল। তখন এদেরকে কি বলা হয়? লোডিকিউল। যেরকম ধানে আমাদের লোডিকিউল আছে। বাস, ধানের পুষ্প সংকেতটা টানা মুখস্থ। মপ, উমপ, বহুপ্রতিসম, বহুলিঙ্গ, পুংকেশর কয়টা আছে? 2টা। পুষ্পপুট, পুষ্পপুট আছে 2টা, পুংকেশর আছে 6টা, 3 + 3। এবং গাইনিসিয়াম আছে, অর্থাৎ গর্ভাশয় আছে 1টা, এবং সেটা কি? অধিগর্ভ গর্ভাশয়। ওই যে 4টা জিনিস পড়াই দিছি, সেটা পড়লেই হয়ে যাবে, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। এই ধানের পুষ্প সংকেতটা বারবার একদম টানা মুখস্থ। যদি মুখস্থ না হয় পরীক্ষার আগে হাতে লিখে দরকার হলে নকল করে নিয়ে যাবা, এটা আসবেই, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর গুরুত্বপূর্ণ উদ্ভিদের মধ্যে জাস্ট রিডিং পড়বা, সুন্দর করে একটু রিডিং পড়লে আমাদের এখান থেকে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে আমরা একটু পরে পড়বো। মালভেসি গোত্রের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, দেখো আমি কি বলছি, একটা ছন্দ লিখে দিছি, কণ্টকিত বৃক্ক বৃহৎ অক্ষ। কণ্টকিত মানে কাটাময়, বৃক্ক মানে কিডনি, বৃহৎ মানে বড়, অক্ষ মানে হচ্ছে অ্যাক্সিস। এবং বলছি কি? ক্যাপবেরি, কাপ টুইস্ট, ক্যাপবেরি টুইস্ট রোমিও। কি বলছি? কণ্টকিত বৃক্ষ বৃহৎ অক্ষ, ক্যাপবেরি টুইস্ট রোমিও। কণ্টকিত বৃক্ষ বৃহৎ অক্ষ, ক্যাপবেরি টুইস্ট রোমিও। বারবার পরে তোমার অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। বলতে বুঝাইছি কি আসলে? কণ্টকিত
তুমি যখন একটু পরে আমরা এই জিনিসটা পড়বো বৃক্ক এবং বৃহৎ অক্ষ, এর পরের প্রশ্নটা খেয়াল করো, দেখো বলছে পরাগ রেণু, আমি বলছি না কণ্টকিত বৃক্ক, মানে কি পরাগ রেণু হচ্ছে একই সাথে কণ্টকিত, এবং আমি বলছি পরাগধানী বৃক্কাকার, বৃহৎ অক্ষ মানে পরাগ রেণুটা হচ্ছে বৃহৎ, এবং অক্ষ অম্লবিন্যাস অক্ষীয়। আমি বলছি না ক্যাপ বেরি, ফল হচ্ছে ক্যাপ আর বেরি, এবং পরাগধানী এক প্রকোষ্ঠী, এক কোষী নয়। আর লাস্টে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হচ্ছে কি টুইস্ট রোমিও, অর্থাৎ টুইস্ট হচ্ছে দলমণ্ডল, সাধারণত কি টুইস্ট দলমণ্ডল, সেটা কি টুইস্ট। আর রোমিও বলছি মানে উদ্ভিদের কচি অংশ রোমস এবং রোমযুক্ত এবং মিউসিলেস পূর্ণ, মিউসিলেস থাকে পিচ্ছিল পদার্থ। তাহলে কণ্টকিত কি বলছি, কণ্টকিত মানে কি পরাগরেণু কণ্টকিত, বৃক্ক পরাগধানী বৃক্কাকার, বৃহৎ পরাগরেণু বৃহৎ, অক্ষ অর্থাৎ এরা হচ্ছে অক্ষীয়, ক্যাপ এবং বেরি, ক্যাপসুলার বেরি হচ্ছে এদের ফল, টুইস্টেড অর্থাৎ পাকানো, দলমণ্ডল টুইস্টেড, রোমিও অর্থাৎ এদের যে কচি কাণ্ড সেটা রোমস এবং মিউসিলেস পূর্ণ। বাস মুখস্থ হয়ে গেছে। এখন তোমার এখান থেকে কি আঁকতে হবে, পুষ্প প্রতীকটা আঁকতে হবে। পুষ্প প্রতীক আগেই তো তোমাকে আঁকে দিছি, বাস বাকিটুক সুন্দর করে এরপরে যে পার্টটা আছে সেটা জবা ফুল, এবং এর মধ্যে রিডিং পড়ে দাও। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জবা ফুলের পুষ্প সংকেতটা একদম ঠাটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ না হলে পরীক্ষার হলে নকল করে নিয়ে যাবা, হাতে লিখে, বাস কাহিনী শেষ। আমার পরীক্ষার সময়, কলেজ পরীক্ষার সময় মুখস্থ হইতেছে না, হাতে লিখে নিয়ে গেছি, কমন পেয়ে গেছি। সো পরীক্ষার হলে সবকিছু হালাল। এখন নিচের দিকে আসলে এখান থেকে কিছু কিছু জিনিস পড়তে হবে, যেরকম আমাদের এমসিকিউতে আসে, যেমন জবা ফুলের রক্ত আমাশয় ও অশ্বরোগের ভালো ওষুধ কোনটা? উত্তর হচ্ছে জবা ফুল। আচ্ছা, এখান থেকে বহুমূত্র মানে ডায়াবেটিস রোগের উপকার হয় কোনটার কারণে? ঢেঁড়সের কারণে। বাস আর কিচ্ছু না, এখান থেকে বাকিটুকু একটু রিডিং দিলেই আমাদের কাহিনী শেষ। এই যে পোয়েসি এবং মালবেসি একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের যে পার্থক্যগুলা আছে, পার্থক্যগুলা জাস্ট সুন্দর করে রিডিং পড়ে যাবা। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য খুব, নগ্নবীজি আবৃতবীজি যত ছক আছে 100% বলতে পারি যেখান থেকে এই জিনিসগুলো আসলে সিকিউতে তোমাকে দিয়ে দিবে, এবং এগুলি আমি তোমাকে আলটিমেটলি পড়াই দিছি। তাহলে দেখো অধ্যায়টা বললাম খুব ছোট করে আমি তোমাকে পড়াই দিছি। এই ক্লাসটা করার পর তুমি নিজে বই খুলে যা যা পড়তে বলছি সেগুলি খালি পড়ো, যা মুখস্থ করতে বলছি মুখস্থ করো, যেটা ছন্দ দিয়ে পড়াইছি সেটা ছন্দ দিয়ে পড়ো, যেটা তোমাকে রিডিং পড়তে বলছি রিডিং পড়ো, এবং যেটা তোমাকে বাদ দিতে বলছি সেটা বাদ দাও, এবং সবার শেষে টেস্ট পেপারটা সলভ করো, এমসিকিউ সলভ করো, অল ক্লিয়ার হয়ে যাবে। বেস্ট অফ লাক।